একটা বড় রাস্তায় একগুচ্ছ কাঁচের টুকরো পড়ে আছে, তাই বাধ্য হয়েই গাড়ির চালক গাড়িটা থামালো। তারপর গাড়ি থেকে নেমে সেই কাঁচ সরানোর চেষ্টা করল ও। ঠিক সেই সময় কালো মুখোশধারী বেশ কয়েকটা লোক চালককে ঘিরে ধরে ধাক্কা দিয়ে জঙ্গলে নিয়ে গেল। সেই চালক জঙ্গলে যেতে যেতে শুনতে পেল তার গাড়িতে বসে থাকা মেয়েটির চিৎকার, আমাকে ছেড়ে দিন, ছেড়ে দিন বলছি, কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে? উফ, এই মাগিটা বড্ড চেঁচাচ্ছে, ওর মুখটাকে বন্ধ করতো, বলল কালো মুখোশধারীদের একজন। এর অল্পক্ষণ পরেই মেয়েটার আর কোনো আওয়াজ পাওয়া গেল না। পাওয়া গেল শুধু একটা গাড়ি চলে যাওয়ার আওয়াজ। তখন সকাল 8টা কি 8:30 হবে। সৌনকী পুলিশ স্টেশনে যাওয়ার জন্য তৈরি হয়ে প্রাতরাশ খেতে বসেছে। এমন সময় জাহ্নবীর বাবা সুদীপ্ত সরকার ওকে ফোন করল। ম্যাডাম, আমি জাহ্নবীর বাবা বলছি। হ্যাঁ মেসমশাই, বলুন। মেয়েটা কাল বাড়ি ফেরেনি। কাল রাতে অনেকবার ফোন করেছি, ফোন বেজে গেছে, কেউ ধরেনি। এখন ফোন সুইচ অফ বলছে। তনুময়কেও ফোন করেছি, ওর ফোনটাও বেজে গেছে। আমার মেয়েটাকে একটু খুঁজে দেন না ম্যাডাম, ও আমাদের একমাত্র সম্বল। আরে শুধু শুধু কাঁদছেন কেন? কাল হয়তো কোনো কারণে জাহ্নবী বাড়ি ফিরতে পারেনি, আজ ফিরে আসবে। আপনি থানায় চলে আসুন, জিডি করে নিচ্ছি আমরা। থানায় ডিটেলে কথা হবে। হ্যাঁ, এখন রাখছি। ফোন রেখে অসমাপ্ত প্রাতরাশ শেষ করতে বসল সৌনকী। বেশ কয়েকদিন ধরে অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশ সৌনকী দত্তর মন মেজাজ একদমই ভালো নেই। সৌনকীর মামাতো দাদা ত্রিশান হৃৎপিণ্ডের গুরুতর সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি আছে। তার অবস্থা বেশ আশঙ্কাজনক। ছোটবেলায় বাবাকে হারিয়ে মামার বাড়িতেই বড় হয়েছে সৌনকী। সৌনকীর মামা দিগম্বর ঘোষ প্রচুর অর্থ ও সম্পত্তির মালিক। উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় তার বেশ কয়েকটা হোটেল আর রেস্টুরেন্ট রয়েছে। ত্রিশান সৌনকীর থেকে বছর দুয়েকের বড়। একই ছাদের তলায় কৈশোর থেকে যৌবনে পা দিয়েছে ওরা দুজন। স্বাভাবিকভাবেই ওদের মধ্যে তৈরি হয়েছে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। সেই দাদার এমন গুরুতর অসুস্থ হওয়ার খবরে বোনের বিচলিত হওয়াটা খুবই স্বাভাবিক। সৌনকী ওর কর্মক্ষেত্রে ভীষণই সফল। ওর নজর যেমন তীক্ষ্ণ, তেমনই প্রখর উপস্থিত বুদ্ধি। সঠিক সময়ে সৌনকী হাত পা ও মুখ সঠিকভাবে চালাতে পারে। 4-5 জনকে একসাথে ধরাশায়ী করতে সৌনকীর খুব বেশি সময়ের প্রয়োজন হয় না। নেতামন্ত্রী বা ওপর মহলের নির্দেশও প্রয়োজনে অমান্য করতে দ্বিধাবোধ করে না সৌনকী। এর ফলস্বরূপ বেশ কয়েকবার চাকরিতে ওর বদলি হয়েছে। তবে বহু প্রচেষ্টাতেও সৌনকীর গতিরোধ করা সম্ভব হয়নি। এমন দুঃসাহসী দাপুটে পুলিশ অফিসারের সংখ্যা ডিপার্টমেন্টে বেশ কম। তাই জটিল এবং গুরুত্বপূর্ণ কেসে সৌনকীকে স্মরণ করা ছাড়া আর কোনো উপায় থাকে না। বছর দুয়েক আগে সৌনকীর বিয়ে হয়েছে। স্বামী দীপ্তিময় ইঞ্জিনিয়ারিং ও ম্যানেজমেন্ট পাশ করে বর্তমানে একটা বেসরকারি বহুজাতিক সংস্থার উচ্চপদস্থ কর্মচারী। একটি হাউজিং কমপ্লেক্সের 3 শয্যা বিশিষ্ট বিলাসবহুল ফ্ল্যাটে দুজন কাজের লোকসহ বসবাস করে ওরা। বাজারহাট থেকে শুরু করে রান্নাবান্না, ঘরদোর পরিষ্কার প্রভৃতি সকল প্রকার কাজ এরা দুজনই সামলায়। তবে ছুটির দিনে দীপ্তিময় যেমন বাজারে যায়, তেমন সৌনকীও শখের রান্না করতে রান্নাঘরে ঢোকে। কোনো মেয়ের মিসিং কেস বলে মনে হচ্ছে। ডাইনিং টেবিলে সৌনকীর উল্টো দিকের চেয়ারে ব্রেকফাস্ট খেতে খেতে বলল দীপ্তিময়, হ্যাঁ, মেয়েটার নাম জাহ্নবী। একটা সরকারি হাসপাতালে নার্সের চাকরি করে। দিন 10 আগে ও আর ওর বয়ফ্রেন্ড এসেছিল আমার কাছে। এমএলএ সত্যনারায়ণ হাজরার ছেলে নিহিত নাকি জাহ্নবীর প্রেমে পাগল। সে জাহ্নবীকে ছাড়া আর কাউকে বিয়ে করবে না। এদিকে জাহ্নবী পড়েছে ওই হাসপাতালে তরুণ ডাক্তার তনুময়ের প্রেমে। সে কথা জাহ্নবী নিহিতকে বুঝিয়ে বলেওছে, কিন্তু নিহিত সেসব শুনতে নারাজ। তার জাহ্নবীকেই চাই।
প্রায়শই নিহিত ওর বন্ধুবান্ধব নিয়ে জাহ্নবীদের বাড়ি চলে এসেছে। রাস্তাঘাটেও জাহ্নবীকে বেশ বিরক্তও করেছে। শুধু জাহ্নবী নয়, নিহিত হাসপাতালে ও হাসপাতালের বাইরে তনুময়ের সঙ্গে দেখা করে নানান রকমভাবে হুমকিও দিয়েছে। এক প্রকার বাধ্য হয়েই জাহ্নবী এবং তনুময় আমার সঙ্গে দেখা করেছিল। আমি ওদের কথা দিয়েছিলাম সব রকমের সাহায্য আমি করব, আর কোনো সমস্যায় পড়লে যে কোনো সময় আমাকে ফোন করতে পারে। কিন্তু ওদের দুজনের কেউ কোনো ফোনই কিন্তু আমায় করেনি। হয়তো ফোন করার তেমন সুযোগ হয়নি। ভিকটিম যাতে কারোর সাথে কোনো রকম যোগাযোগ না করতে পারে, দুষ্কৃতীরা প্রথমে সেই ব্যবস্থাই করে। হ্যাঁ, সে কথা তো অবশ্যই ঠিক। ডাইনিং টেবিল থেকে উঠে ব্যাগপত্র নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ল সৌনকী। গাড়িতে বসে থানায় ফোন করল ও। সুদীপ্ত সরকার থানায় এলে জাহ্নবীর মিসিং ডায়েরিটা যেন তাড়াতাড়ি নিয়ে নেওয়া হয়, সৌনকী সেই নির্দেশ দিয়ে রাখল। সৌনকীর নির্দেশ যথাযথভাবেই পালন করেছে ওই থানার পুলিশ অফিসাররা। থানায় পৌঁছে সুদীপ্তবাবুকে এক মুহূর্তও অপেক্ষা করতে হয়নি। জাহ্নবী সরকারের মিসিং ডায়েরি তারা নিয়ে নিয়েছে। সৌনকী থানায় ঢুকে সুদীপ্তবাবুকে নিজের চেম্বারে ডেকে নিল। তারপর ওনাকে চেয়ারে বসতে বলে প্রথমেই জিজ্ঞেস করল, সকালের জলখাবার খেয়েছেন তো? না, মেয়েটার কাল থেকে কোনো খবর নেই। কোনো খাবারই যে মুখে ঢুকছে না আমার। তা বললে তো চলবে না, আপনাদের তো সুস্থ থাকতে হবে। জাহ্নবী ফিরে এসে আপনাদের অসুস্থ দেখলে ভালো লাগবে? কথাটা বলে বেল বাজিয়ে এক হাবিলদারকে ডেকে নিল সৌনকী। হাবিলদার এলে সৌনকী সুদীপ্ত সরকারকে জিজ্ঞেস করল, মেসোমশাই, ডেমটোস চলবে তো? মাথা নেড়ে সম্মতি জানালেন উনি। হাবিলদার নির্দেশ নিয়ে চেম্বার থেকে বেরিয়ে গেলে সৌনকী বলল, মেসোমশাই, এবার আপনি পুরো ঘটনাটা আমাকে একটু ডিটেইলে গুছিয়ে বলুন। বলছি, নিহিত ওর সাঙ্গপাঙ্গদের উপদ্রবের জন্য বেশ কিছুদিন যাবৎ জাহ্নবী ও তনুময় বেশ টেনশনেই দিন কাটাচ্ছিল। এই টেনশন থেকে মুক্তি পেতে ওরা দুজনে সারাটা দিন হুগলি নদীর তীরবর্তী একটা রিসর্টে ঘুরে আসার সিদ্ধান্ত নেয়। রাত্রিবাস নয়, সকালে বেরিয়ে রাতের মধ্যে বাড়ি ফিরে আসা। গতকাল তনুময়ের ছুটি ছিল। জাহ্নবীও ছুটি ম্যানেজ করে সকাল সকাল তনুময়ের সাথে বেরিয়ে পড়েছিল। সারাটা দিন ওখানে কাটিয়ে বিকেল 5টা নাগাদ জাহ্নবী আমাকে ফোন করে বলল যে ওরা রওনা হয়ে গেছে, ঘন্টা 3-এর মধ্যে বাড়ি পৌঁছে যাবে। সেই মতো রাত 8টা, 8:30টার মধ্যে ওর বাড়ি ঢুকে যাওয়ার কথা, কিন্তু রাত 9টা বেজে গেল। অথচ মেয়ে বাড়ি ফিরছে না দেখে আমি জাহ্নবীকে ফোন করলাম, রিং হয়ে গেল, কেউ ফোনটা ধরলো না। ওকে ফোনে না পেয়ে তনুময়কে ফোন করলাম, সেই ফোনও বেজে গেল। রাতটা অপেক্ষা করে সকালে আপনাকে ফোন করলাম। আপনার মেয়েকে ফিরিয়ে আনবার যথাসাধ্য চেষ্টা আমি করব। আপনি ব্রেকফাস্ট সেরে বাড়ি যান। জাহ্নবীর কোনো রকম খবর পেলেই আমি অবশ্যই আপনাকে জানাবো। সৌনকীর কথা মতো ব্রেকফাস্ট সেরে থানা থেকে বেরিয়ে এলেন সুদীপ্ত সরকার। সুদীপ্তবাবু থানা থেকে বেরিয়ে গেলে সৌনকী ওর দলের লোকজনকে নিয়ে আলোচনায় বসল। ওর এই দলে রয়েছে নিহার, আত্রেয়ী, কাব্য আর সৌম্যজিৎ। তনুময় ও জাহ্নবী দুজনেই একটা বিপদের আশঙ্কা করে সৌনকীর কাছে এসেছিল। ওদের ভরসা জুগিয়েছিল সৌনকী, কথা দিয়েছিল সকল বিপদে ওদের পাশে থাকবে। সেই দেওয়া কথা সৌনকীকে রাখতেই হবে। তাই যে করেই হোক জাহ্নবীকে খুঁজে বার করতেই হবে ওদের। যেহেতু জাহ্নবী এবং তনুময় কিছুদিন আগে নিহিতের নামে অভিযোগ করে গেছে, তাই প্রাথমিক সন্দেহ ওর উপরই পড়ছে। তবে নিহিতকে ধরার আগে সৌনকী তনুময় ও জাহ্নবীর ফোন লোকেশন ট্রেস করার নির্দেশ দিল। সেই লোকেশন দেখেই ওরা তদন্ত শুরু করবে। তনুময় ও জাহ্নবী দুজনের ফোনই এখন সুইচ অফ। খুব সম্ভবত ফোনের চার্জ শেষ হয়ে দুটো ফোনই বন্ধ হয়ে গিয়েছে। ওদের ফোনের শেষ লোকেশন যেখানে দেখা যাচ্ছে, নিজের দল নিয়ে সেখানে যাওয়ার জন্য রওনা হলো সৌনকী। হাইরোডের উপর দিয়ে গাড়ি ছুটে চলেছে। রাস্তার একধারে রয়েছে গাছপালা ঘেরা বনাঞ্চল। এই অঞ্চলেই জাহ্নবী আর তনুময়ের ফোন সুইচ অফ হয়ে গিয়েছে। ওদের ফোনের শেষ লোকেশন সেটাই চিহ্নিত করছে। বিস্তর বনাঞ্চলে দুটো মোবাইল ফোন খুঁজে পাওয়া সহজ কথা নয়, তবুও চেষ্টা চালিয়ে যেতেই হবে সৌনকীদের।
দলের সকলে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে ফোন দুটো খুঁজে পাওয়ার চেষ্টা করলো। সেই দুটো কারো নজরে পড়লে সে ওয়াকিটকির মাধ্যমে দলের বাকিদের জানিয়ে দেবে। কিছুক্ষণের মধ্যে ওয়াকিটকির মাধ্যমে সৌনকি যে খবরটা পেল তার জন্য ও একদমই প্রস্তুত ছিল না। ফোন নয়, বরং স্বয়ং তনুময়কেই খুঁজে পেয়েছে ওরা। একটা গাছের সাথে হাত পা বাঁধা রয়েছে তনুময়। ও যেন চিৎকার করে কাউকে ডেকে কোনো রকম সাহায্য না নিতে পারে সেই জন্য ওর মুখটাও বাঁধা রয়েছে। তনুময়ের মাথা ফেটে রক্ত পড়ছে, তাছাড়া সারা গায়ে রয়েছে আঘাতের চিহ্ন। যত দ্রুত সম্ভব তনুময়কে সকল বন্ধন থেকে মুক্ত করা হলো। তেষ্টায় তনুময়ের গলা শুকিয়ে গেছে। কাল সন্ধে থেকে হাত পা বাঁধা অবস্থায় এখানে পড়ে রয়েছে ও। খাবার তো দূরে থাক, এক ফোঁটা জলও জোটেনি তনুময়ের ভাগ্যে। সৌনকি তনুময়ের তৃষ্ণা মিটিয়ে ওর ক্ষতস্থানে ওষুধ দিয়ে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করল। কিছুটা সময় অতিবাহিত হওয়ার পরে কথা বলার মতো অবস্থায় এসে তনুময় বলল, বেশ কিছুদিন যাবৎ একটানা ডিউটি করে আমি আর জাহ্নবী দুজনেই বেশ ক্লান্ত হয়ে পড়েছিলাম। সেই সঙ্গে নিহিত আরও দলবলের উপদ্রব সহ্য করতে হচ্ছিল আমাদের দুজনকে। বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে থ্রেট দিয়ে জাহ্নবীর সাথে সকল সম্পর্ক ছিন্ন করার কথা বলা হয়েছিল আমাকে। ক্লান্তি আর উপদ্রব থেকে মুক্ত হতে আমরা দুজন একদিন ঠিক করলাম যে এই কাছে পিঠেই কোথাও একটু ঘুরে আসব। সেই কল্পনা মাফিক গতকাল সকালে বেরিয়ে পড়েছিলাম আমরা দুজনে। কাল আমার ডে অফ ছিল। জাহ্নবী গত পরশুতে নাইট ডিউটি করেছিল, তাই কাল সকালে ওকে হাসপাতাল থেকে আমি আমার গাড়িতে তুলে নিয়েছিলাম। হুগলি নদীর ধারে একটা সুন্দর রিসর্টের একটা রুম বুক করে রেখেছিলাম আমি। সকাল সাড়ে 9টা নাগাদ সেই রিসর্টে পৌঁছলাম আমরা। সেখানে ব্রেকফাস্ট সেরে আবার পোশাক পরিবর্তন করে সুইমিং পুলে নেমে পড়লাম। বেশ অনেকটা সময় সুইমিং পুলে কাটিয়েছিলাম আমরা। তারপর রুমে গিয়ে পোশাক পরিবর্তন করে রিসর্টটা একটুখানি ঘুরে দেখলাম দুজনে। গাছপালা দিয়ে বেশ সুন্দরভাবে সাজানো রিসর্টটা। কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর ডাইনিংয়ে চলে এলাম দুজনে। লাঞ্চ সেরে কিছুক্ষণ রুমে বসে ঠান্ডা মাথায় দুজনে ভবিষ্যৎ পরিকল্পনা করলাম। ঠিক করলাম যত তাড়াতাড়ি সম্ভব বিয়েটা সেরে ফেলতে হবে, তাহলে হয়তো নিহিতের উৎপাতটা বন্ধ করা যাবে। বিকেলবেলা একটু নদীর ধারে ঘুরতে গিয়েছিলাম আমরা। তারপরে সন্ধ্যাবেলা রিসর্ট থেকে চা আর ভাজা পকোড়া খেয়ে সন্ধ্যার আগেই ওখান থেকে বেরিয়ে পড়লাম। রিসর্ট থেকে বেরোনোর ঠিক কতক্ষণ পর আপনাদের অ্যাটাকটা হয়েছিল? বেশ কিছুক্ষণ পরে। তখন অন্ধকার নেমে এসেছিল। হঠাৎ দেখলাম রাস্তায় কাচের টুকরো পড়ে রয়েছে। সঠিক সময়ে ব্রেকটা কষলাম আমি। একটু হলেই আমার গাড়ির চাকা হাওয়া শূন্য হয়ে যেত। গাড়ি থেকে নেমে কাঁচের টুকরোগুলো সরাতে লাগলাম। জাহ্নবী গাড়ি থেকে নেমে আমাকে সাহায্য করতে চাইল, তবে আমি ওর এই ইচ্ছায় গুরুতর আপত্তি জানাতে ও গাড়িতেই বসে রইল। ঠিক সেই সময় মুখোশ পরা বেশ কয়েকটা লোক আমাদেরকে ঘিরে ফেলল। আমি ওদেরকে বাধা দিতে গেলে কয়েকজন আমাকে মারধর করে জঙ্গলে নিয়ে গেল। সেখানে ওরা আমাকে প্রচণ্ড মারধর করে গাছের সঙ্গে বেঁধে ফেলল। আমার সঙ্গে যখন এই লড়াইটা চলছে সেই সময় বেশ কয়েকজন জাহ্নবীর গাড়ি থেকে ওকে বের করে আর একটা অন্য গাড়িতে তুলল। আমি অনেক চেষ্টা করেও গাড়ির নাম্বারটা দেখতে পেলাম না। লোকগুলো আমাকে গাছের সঙ্গে বেঁধে রেখে আমার আর জাহ্নবীর ফোনটা জঙ্গলের মধ্যে ছুঁড়ে ফেলে দিল। তারপরে ওরা সকলে গাড়িতে উঠে জাহ্নবীকে নিয়ে চলে গেল। আমাকে ওরা রাস্তার পিছনে একটা গাছের সঙ্গে বেঁধে রেখে গেল, তাই আমি ওদের যাওয়াটা দেখতে পেলাম না। গাড়ির আওয়াজ এবং জাহ্নবীর চাওয়ার চিৎকার শুনে আমি বুঝতে পারলাম যে জাহ্নবীকে নিয়ে ওরা চলে গেল। তনুময়ের কথা শেষ হলে সৌনকি জঙ্গলে ভালো করে খুঁজে মোবাইল দুটো বের করার নির্দেশ দিল সকলকে। সেই মতো সকলে মোবাইল খোঁজা শুরু করলো। অল্প কিছুক্ষণ খোঁজাখুঁজির পর দুটো মোবাইলই পাওয়া গেল। এরপর সকলে তনুময়কে নিয়ে জঙ্গল থেকে বেরিয়ে এলো। রাস্তার ধারে তনুময়ের গাড়িটা অক্ষত অবস্থাতেই পড়েছিল, তবে ও এখন গাড়ি চালানোর মতো অবস্থায় নেই। তাই ওকে গাড়িতে বসিয়ে সৌনকির দলের একজন সেই গাড়ির সারথি হলো। তারপর দল বেঁধে এগিয়ে চলল সকলে।
তনুময়কে ওর হাসপাতালে পৌঁছে দেওয়া হলো। ওর শারীরিক অবস্থা এখন একদমই ভালো নয়। শরীরের বিভিন্ন স্থানে ক্ষত রয়েছে, উপযুক্ত চিকিৎসার প্রয়োজন। সেই চিকিৎসারই ব্যবস্থা করল সৌনকী। তনুময়ের চিকিৎসার ব্যবস্থা করে জাহ্নবীর সহকর্মীদের সাথে কথা বলল সৌনকী। সেঁজুতি আর জাহ্নবী একই সাথে নার্সিং ট্রেনিং সম্পূর্ণ করে দুজনে একই সাথে এই হাসপাতালের সাথে যুক্ত রয়েছে। জাহ্নবীর সাথে সেঁজুতির পরিচয় দীর্ঘদিনের। সৌনকীর প্রশ্নের উত্তরে সেঁজুতি বলল, জাহ্নবী ভীষণই চাপা স্বভাবের। ও মনের কথা মনের মধ্যে চেপে রাখতেই ভালোবাসে। তবে আমাদের মধ্যে যথেষ্ট বন্ধুত্ব থাকায় ও আমার কাছে অনেক কথাই শেয়ার করত। ডক্টর তনুময়ের সাথে রিলেশনশিপে জাহ্নবী বেশ ভালোই ছিল। ওরা তো পরস্পরকে ভীষণই কেয়ার করত। জাহ্নবী কাজে ব্যস্ত থেকে কখনো লাঞ্চ করতে দেরি করলে ডক্টর তনুময় ওকে একরকম জোর করেই লাঞ্চেও নিয়ে যেত। আর আসলে ওদের দুজনের মধ্যে শারীরিক সম্পর্ক হয়েছে বেশ কয়েকবার। বেশ কিছুদিন যাবৎ জাহ্নবীর পিরিয়ড বন্ধ থাকায় ও কাল সকালে তনুময়ের সাথে বেরোনোর আগে আমাকে ওর ইউরিনের কন্টেনারটা দিয়ে টেস্ট করতে বলেছিল। আমি ওর কথা মতো ইউরিনটা প্রেগন্যান্সি টেস্টে পাঠিয়ে দিই। সেই রিপোর্টও পজিটিভ এসেছে। জাহ্নবীর প্রেগনেন্সির খবরটা তনুময় জানেন? না, খবরটা এখনও আমি কাউকে বলিনি। খুব ভালো করেছো। এই খবরটা আপাততভাবে কাউকে জানানোর কোনো দরকার নেই। আর রিপোর্টের একটা কপি আমাকে দাও। সৌনকীর কথা মতো জাহ্নবীর প্রেগন্যান্সি টেস্ট রিপোর্ট ওর হাতে তুলে দিল সেঁজুতি। রিপোর্টটা ব্যাগে ঢুকিয়ে তন্ময়ের বন্ধু ডক্টর অনির্বাণের সাথে কথা বলল সৌনকী। অনির্বাণ বলল, আসলে তনুময়ের কপালটাই খারাপ। ওর কোনো প্রেমই বেশি দিন টেকে না। এর আগে ওই ঋতুপর্ণা নামে একজন বিটেক ইঞ্জিনিয়ারের সাথে ওর প্রেম ছিল। মেয়েটা দেখতে শুনতেও বেশ ভালো। দুজনের মধ্যে বোঝাপড়াও খারাপ ছিল না। আবৃত্তি, শ্রুতি নাটক প্রভৃতিও ভালো করত। আমরা সকলেই জানতাম যে ঋতুপর্ণার সাথেই তনুময়ের বিয়ে হবে। উমা, তারপর হঠাৎ একদিন শুনলাম নাকি ঋতুপর্ণা চাকরি নিয়ে দুবাই চলে গিয়েছে। না, দুবাই যাওয়ার পর ফোনে, ভিডিও কলে ও সোশ্যাল মিডিয়ার মারফত ওদের মধ্যে বেশ কিছুদিন ভালো যোগাযোগ ছিল। তবে সময় যত গেল সেই যোগাযোগও ততই কমতে থাকলো। বেশ কিছুদিন যাবৎ ঋতুপর্ণার সাথে তনুময়ের কোনো যোগাযোগই নেই। সম্ভবত ঋতুপর্ণা ওর মোবাইল নাম্বারও চেঞ্জ করেছে। তাই তনুময়ও ঋতুপর্ণার সাথে যোগাযোগ করে উঠতে পারেনি। তনুময় ঋতুপর্ণার বাড়িতে খোঁজ নিয়ে জেনেছে যে ঋতুপর্ণার বাড়ির সাথেও যোগাযোগ অনেক কমিয়ে দিয়েছে। এমনকি প্রতি মাসে যে টাকাটাও পাঠাতো তাও নাকি কয়েক মাস যাবৎ পাঠাচ্ছে না। অনির্বাণের সাথে কথা শেষ করে তনুময়কে এখন যে ডাক্তার দেখছেন সেই ডক্টর ঘোষালের সাথে কথা বলল সৌনকী। সমস্ত ঘটনা বিস্তারিতভাবে শুনে ডক্টর ঘোষাল বললেন, তনুময়ের অবস্থা এখন যথেষ্ট স্টেবল। তবে গত রাত থেকে ওর শরীর আর মনের মধ্যে বেশ বড় একটা ধকল গিয়েছে। ওর প্রেমিকাকে ওর চোখের সামনে থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। এটা যথেষ্টই স্ট্রেসফুল। তনুময়ের এখন বিশ্রামের প্রয়োজন। ওকে ঘুমের ইঞ্জেকশন দেওয়া হয়েছে। 24 ঘন্টা অবজারভেশনে রেখে ওকে ছেড়ে দেওয়া হবে। কেমন? এরপর হাসপাতালে আরও কয়েকজনের সাথে কথা বলে ওখান থেকে বেরোতে বেশ বেলা হয়ে গেল সৌনকীদের। পথে লাঞ্চ সেরে দলবল নিয়ে এমএলএ সত্যনারায়ণের বাড়িতে গেল সৌনকী। বাবা ও ছেলে দুজনের সাথেই সৌনকীর কথা হলো। জাহ্নবী নিখোঁজ শুনে সত্যনারায়ণ দুঃখ প্রকাশ করে বললেন, মেয়েটাকে এভাবে রাস্তা থেকে তুলে নেওয়া হয়েছে শুনে সত্যিই খুব খারাপ লাগছে। তবে এই ব্যাপারে আমার বা আমার ছেলের কোনো হাত নেই। আমরা এই বিষয়টা আপনাদের কাছেই তো প্রথম শুনলাম। জাহ্নবীকে আমার ছেলের বেশ ভালোই লাগতো। ওকে কাছে পাওয়ার অনেক চেষ্টাই আমার ছেলে করেছে। তবে তাই বলে তনুময়কে গাছের সাথে বেঁধে রেখে জাহ্নবীকে কিডন্যাপ করে নিয়ে আসবে এমন ছেলে নিহিত নয়। আর ওই কাজ করলে আমার কাছে খবর থাকতো। আপনারা দয়া করে নিহিতকে বিরক্ত করবেন না, কেমন? আমি আমার দলের লোকজনকে বলে দিচ্ছি, ওরা আশেপাশে নজর রাখবে। জাহ্নবীর কোনো রকম খবর পেলে আপনাদেরকে জানাবে। সেরকম সাহায্য পাবো বলেই তো আপনার কাছে এসেছি। আমি আমার ফোন নাম্বার দিয়ে যাচ্ছি।
জাহ্নবীর কোনো খবর পেলে বা যে কোনো রকম প্রয়োজনে আমার সঙ্গে অবশ্যই যোগাযোগ করবেন। নিহিতের বিরুদ্ধে আমাদের কোনো প্রমাণ নেই, তাই ওর উপর অভিযোগ তোলার কোনো প্রশ্নই আসে না। তবে ওর সাথে সাধারণ কিছু কথা আমি বলতে চাই। এই মুহূর্তে আমাদের কাজ হলো ইনফরমেশন কালেক্ট করা। কার ইনফরমেশন কোন কাজে লেগে যায় তা তো আর আগে থেকে বলা যায় না। বেশ, তো ছেলে বাড়িতেই রয়েছে, আপনি ওর সাথে কথা বলতেই পারেন। তবে বেশি জন ভিড় করবেন না, আপনি একা কথা বললেই ভালো হয়। আপনি চিন্তা করবেন না, আমি একা গিয়ে ওর সঙ্গে কথা বলতে পারবো। নিহিতের ঘরে গিয়ে ওর সাথে কথা বলল সৌনকী। জাহ্নবী প্রসঙ্গে নিহিত বলল, হাসপাতালে একজন পেশেন্ট ভর্তি গিয়ে আমি প্রথম জাহ্নবীকে দেখি। প্রথম দিন দেখি আমার ওকে বেশ ভালো লাগে, আরও ভালো লাগে ওর সাথে কথা বলে। এরপর একটা ব্লাড ডোনেশন ক্যাম্পে জাহ্নবীর সাথে আমার দেখা হয়। আমার বাবা ছিল সেই অনুষ্ঠানের প্রধান অতিথি। আমি ওখানে ব্লাড ডোনেট করেছিলাম। প্রয়োজনে অপ্রয়োজনে সেদিন জাহ্নবীর সাথে আমি অনেক কথাও বলেছিলাম। সেদিনই ঠিক করে নিয়েছিলাম বিয়ে করলে জাহ্নবীকেই করব। তারপর একদিন হাসপাতালে গিয়ে জাহ্নবীকে আমার মনের কথাটা জানালাম। জাহ্নবী বলল যে ও ডক্টর তনুময়কে ভালোবাসে, তাকেই ও বিয়ে করবে। কথাটা আমি সহ্য করতে পারলাম না। ওকে নানাভাবে বোঝানোর চেষ্টা করলাম। শুধু জাহ্নবী নয়, ওই ডাক্তার তনুময়ের সাথেও আমি একদিন কথা বলেছি, কিন্তু ওদের দুজনের কেউই এই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে রাজি নয়। ভালোবাসা তো আর জোর করে পাওয়া যায় না ম্যাডাম। তাই অনেক চেষ্টা করেও যখন আমার আশা পূর্ণ হলো না, তখন আমি জাহ্নবীকে পাওয়ার ইচ্ছে ছেড়ে দিলাম। বিশেষ করুন, জাহ্নবীর কিডন্যাপের বিষয়ে আমি বিন্দু বিসর্গ কিছুই জানি না। নিহিতের সাথে কথা শেষ করে ওই বাড়ি থেকে বেরিয়ে এলো সৌনকীরা। এমএলএ সত্যনারায়ণের বাড়ি থেকে ফিরে সৌনকী ওর দলের ছেলে মেয়েদের সাথে আলোচনায় বসল। সৌনকী সকলের উদ্দেশ্যে বলল, তনুময়ের কথার সঙ্গে নিহিতের কথার অনেকটাই অসামঞ্জস্য রয়েছে। দুজনের মধ্যে কেউ একজন অবশ্যই মিথ্যেবাদী। তনুময় ও জাহ্নবীর ফোনের কল লিস্ট খতিয়ে দেখতে হবে। ওখান থেকে কিছু ইনফরমেশন পাওয়ার সম্ভাবনা তো রয়েইছে। সেই সঙ্গে নিহিতের ফোনটাও আমাদের ট্র্যাক করা দরকার। ও কখন কোথায় যাচ্ছে, কাদের সাথে কমিউনিকেট করছে, সমস্ত কিছু জানাটা দরকার। ওকে ম্যাডাম, আমি যত তাড়াতাড়ি সম্ভব ফোনগুলোর কল ট্রেস করার চেষ্টা করছি। ম্যাডাম, আমার মনে হয় জাহ্নবীর বাবা মার সাথে একটু কথা বলাটা দরকার। সেই সঙ্গে জহুবির ঘরটাও খতিয়ে দেখাটা দরকার, কিন্তু ওখান থেকে কিছু ইনফরমেশন পাওয়া যেতেও পারে। হ্যাঁ, সেটা আমার মাথায় আছে। কাল সকালে জাহ্নবীদের বাড়িতে আমরা যাব। হাসপাতাল ও এমএলএ সত্যনারায়ণের বাড়ির উপর একটু কড়া নজর রাখাও দরকার। তা নিয়ে কিছু ভাববেন না ম্যাডাম, আমি লোক ফিট করে রাখছি, সব খবর সময় মতো চলে আসবে। সৌনকী কিছু বলতে যাচ্ছিল, কিন্তু সেই সময় ওর মোবাইল ফোনটা বেজে উঠল। কথা বন্ধ করে ফোন ধরতে হলো ওকে। দিগম্বর ঘোষ ফোন করেছে। হ্যাঁ মামা, বলো। কাল ত্রিশানের অপারেশন, তুই আসতে পারবি? না মামা, একটা খুব জটিল কেস নিয়ে ভীষণ ব্যস্ত গো, এখন একদমই সময় হবে না। কখন অপারেশন? কাল সকালের দিকেই তো হওয়ার কথা। ঠিক আছে, অপারেশনটা ভালোই ভালোই হয়ে যাক, আমি কাল ফোন করে একবার খবর নেব। হ্যাঁ হ্যাঁ, সেই ভালো। যা করার তো ডাক্তাররাই করবে, আমরা থেকে আর কি বা করতে পারবো। তোর কাজের চাপ থাকলে আসার কোনো দরকার নেই, আমি খবরটা দিয়ে রাখলাম। জলের মতো টাকা খরচ হচ্ছে, এত কিছু করেও ছেলেটাকে বাঁচাতে পারবো কি না কে জানে। চিন্তা করো না মামা, দাদাভাই কোনোদিন কারো কোনো ক্ষতি করেনি, তাই ওর কোনো ক্ষতি হতেই পারে না। তুমি দেখো, দাদাভাই ঠিক সুস্থ হয়ে উঠবে, ঠিক আছে? মামার সাথে কথা বলে ফোন রাখল সৌনকী। তারপর একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, এমন একটা চাকরি করি, আপনজনের অসুখ বিসুখেও পাশে থাকতেও পারি না। কেন ম্যাডাম, আপনি কাল আপনার দাদার ওখানে যান না, আমরা তো আছি, আমরা সামলে দেব। না, এই কেসটা আমার কাছে পার্টিকুলারলি একটু অন্যরকম। তাছাড়া এখানে একটা দিনও না খুব ভাইটাল। প্রেগনেন্ট অবস্থায় জাহ্নবীকে কিডন্যাপ করা হয়েছে। ওকে যতটা তাড়াতাড়ি সম্ভব পারা যায় খুঁজে বের করতে হবে। দেরি করলে অন্য কোথাও পাচার হয়ে যেতে পারে। আজ আমি চললাম। বিশেষ কোনো খবর পাওয়া গেলে বা যে কোনো প্রয়োজনে
কোনো রকম কোনো দ্বিধা না করে আমাকে ফোন করবে। সৌনকি বাড়ি পৌঁছে দেখল দীপ্তিময় অফিস থেকে ফিরে এসেছে। ওকে দেখে স্বাভাবিক প্রশ্ন করল দীপ্তিময়, কি ব্যাপার, তোর আজ এত দেরি হলো ফিরতে? জাহ্নবীর মিসিং কেসটার জন্য একটু টাইম দিতে হচ্ছে, তা না হলে মেয়েটাকে খুঁজে পাওয়া যাবে না। তোর যেটুকু ক্ষমতা তুই করবি, তাতে মেয়েটাকে খুঁজে পাওয়া যায়, ভালো না পাওয়া গেলে যাবে না। একটা মেয়ের জন্য তুই তোর শরীর, পার্সোনাল লাইফ খারাপ করতে পারিস না কিন্তু। এইভাবে বলছিস কেন? মেয়েটার বাবা মার কথা একবার চিন্তা কর। জাহ্নবী যদি ফিরে না আসে, ওনারা কি নিয়ে বাঁচবেন সেটা ভাব একবার। হ্যাঁ, সে তো অবশ্যই, কিন্তু পৃথিবীতে অসংখ্য বাবা মা তাদের সন্তান হারাচ্ছেন। বাধ্য হই এমন কষ্ট, যন্ত্রণা সহ্য করে বেঁচে থাকতে হচ্ছে ওনাদের। হ্যাঁ, তা দুপুরে টাইম মতো লাঞ্চ করেছিস তো? একটু দেরি হয়ে গেছিল রে। শুনলাম কাল ত্রিশানের অপারেশন। মামা তোকে ফোন করে হাসপাতালে যেতে বলেছিল, কিন্তু তুই যাচ্ছিস না। হ্যাঁ, মানে এই কেসটা না খুব জটিল, বুঝলি তো। আর এটা নিয়ে আমি খুব বিজিও আছি। আমার হাতে একটা মুহূর্ত টাইম নেই নষ্ট করার মতো। কিন্তু দাদা ভাইয়ের অপারেশনের খবর কি করি? বাই দ্য ওয়ে, খবরটা তোকে কে দিল? কে আর দেবে, আমিই ফোন করে জেনেছি। লোকটা গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে। একটা খোঁজ খবর তো নিতে হয় নাকি? যে মামা তোকে ছোট থেকে মানুষ করলো, তার ছেলের থেকে তোর এই কেসটা বড় হয়ে গেল। আচ্ছা, এই মিসিং কেস তুই তো প্রথম হ্যান্ডেল করছিস না। এটার মতো এত সিরিয়াস হতে তো আগে তোকে কখনো দেখিনি। হ্যাঁ, এই কেসটা আমি একটু অন্যভাবেই ডিল করছি। তার কারণ কিন্তু দুটো রয়েছে। প্রথমত, এরকম কিছু একটা হবে আন্দাজ করে জাহ্নবী আমার কাছে হেল্প নিতে আগেই এসেছিল, আর আমি ওকে সব রকম সাহায্য করব সেটাও বলেছিলাম। তাই সেই কথা তো আমাকে রাখতেই হবে। তাছাড়া শুনছি আবার এখন মেয়েটা নাকি প্রেগনেন্ট ছিল। ওর কিছু একটা হয়ে যাওয়া মানে দুটো প্রাণ একসঙ্গে চলে যাওয়া, সেরকম তো আর হতে দেওয়া যায় না, না? বুঝলাম। তা এখন খাওয়া দাওয়া করবি নাকি শুধু লেকচার দিয়েই যাবি? কি করব বল, বাড়িতে আসা মাত্রই তুই যা জেরা করা শুরু করলি। হ্যাঁ, ফ্রেশ হয়ে আমি খেতে বসার সময়টা পাচ্ছি কই। ওকে, তুই তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আয়, আমিও তোর জন্য না খেয়ে বসে আছি। তুই খাবারগুলো মাইক্রোওভেনে গরম কর, আমি 2 মিনিটে আসছি। কথা শেষ করে বাথরুমে ঢুকল সৌনকি। দীপ্তিময় স্ত্রীর দেওয়া নির্দেশ পালন করার জন্য ফ্রিজ থেকে খাবারগুলো বের করে ডাইনিং টেবিলে রাখল। ঠিক সেই সময় ওর মোবাইল ফোনটা বেজে উঠল, তাই মাইক্রো ওভেনে খাবার না ঢুকিয়েই ফোনটা ধরতে হলো ওকে। ফোনে কথা বলতে বলতে বেডরুমে চলে গেল দীপ্তিময়। বাথরুম থেকে বেরিয়ে কোনো কথা না বাড়িয়ে খাবার মাইক্রো ওভেনে ঢোকালো সৌনকি। দীপ্তিময় ফোন সেরে বেডরুম থেকে ডাইনিং রুমে এলে ওকে প্রশ্ন করে সৌনকি, কে ফোন করেছিল? অফিসের একটা জরুরি ফোন এসেছিল, তাই খাবারগুলো গরম করতে পারিনি। সেটা আমি করে ফেলেছি, এবার খেতে বস। কাল আমাকে খুব সকাল সকাল বেরোতে হবে রে। কেন, কোথায় যাবে? সুদীপ্ত সরকারের বাড়ি। ওনার স্ত্রীর সঙ্গে আমাদের একবারও কথা বলা হয়নি। মেয়ের কথা মায়ের থেকে ভালো তো অন্য কারোর জানার কথা নয়, না? সে তো অবশ্যই, তবে 2 দিন ধরে ওনার মেয়ে নিয়ে খোঁজ। মেয়েটা বেঁচে আছে না মারা গেছে সেই খবরটাও কারো জানা নেই। তাই ওনার মনের অবস্থা কেমন হবে তা অনুমান করা খুব একটা কষ্টসাধ্য নয়। তোদের একটু বুঝে শুনে কথা বলতে হবে। হ্যাঁ, সে তো অবশ্যই। সেই কারণেই আজ ওনাকে বিরক্ত করিনি। সময়ের ব্যবধানে কিছুটা হলেও নিজেকে হয়তো সামলে নেওয়া যায়, কি বলিস? আলোচনা ও রাতের খাওয়া দুটোই সমান্তরালভাবে চলছে। এমন সময় সৌনকের ফোনটা বেজে উঠলে দুটো কাজেরই ব্যাঘাত ঘটে। কাব্য ফোন করেছে। ফোনটা স্পিকারে দিল সৌনকি। হ্যাঁ কাব্য, বলো। ম্যাডাম, জাহ্নবী ও তনুময়ের কল লিস্ট ঘেঁটে দেখেছি আমরা। একটা নম্বর থেকে মাঝে মধ্যেই তনুময় ও জাহ্নবীকে ফোন করা হয়েছে। সেই নম্বরের সিম যার নামে তোলা সেই ভদ্রমহিলা বছরখানেক আগে মারা গিয়েছেন। আমরা যেটুকু ইনভেস্টিগেশন চালিয়েছি তাতে ডক্টর তনুময়ের কথাই সত্যি বলে মনে হচ্ছে। নিহিতের গতিবিধি সুবিধাজনক নয়। আজ সন্ধ্যার দিকে নিহিত একটি ছেলেকে নিয়ে জাহ্নবীদের হাসপাতালে গিয়েছিল। ওকে গোপনে নার্স সেঁজুতির সাথে কথা বলতে দেখা গিয়েছে। নিহিত কোনো সত্য গোপন করার চেষ্টা করছে বলেই আমার মনে হচ্ছে। তাছাড়া আমি খবর নিয়ে দেখেছি নিহিতের এই প্রেমে পড়া নতুন নয়। জাহ্নবীর আগেও 2টি মেয়ের প্রেমে পড়েছিল। অবন্তিকা নামের একটি মেয়ে ইচ্ছে না থাকলেও নানা রকম চাপে পড়ে নিহিতের সাথে মেলামেশা করতে বাধ্য হয়েছিল।
নিহিত অবন্তিকার সাথে বেশ কিছুদিন মেলামেশা ও শারীরিক সম্পর্ক করে ওদের সম্পর্কের বিচ্ছেদ ঘটায়। ওরে বাবা, এই কয়েক ঘন্টার মধ্যে এত খবর তুমি পেলে কি করে? ম্যাডাম, আমাকে খবর দেওয়ার অনেক লোক রয়েছে। তাছাড়া আপনার কথা মতো আমি হাসপাতালে নজর রেখেছিলাম। খুব ভালো করেছো, এমনভাবেই নজরটা রাখতে থাকো, ঠিক আছে? নিহিতের যে মেয়েটির সাথে একসময় প্রেম ও শারীরিক সম্পর্ক ছিল, তার সঙ্গে কি কথা বলা যায়? ব্যাপারটা একটু দেখো তো। কেন যাবে না ম্যাডাম? কাল তো আমরা জাহ্নবীর বাবা মার সাথে কথা বলতে যাব। ফেরার সময় সেই মেয়েটির বাড়ি গিয়ে ওর সাথেও কথা বলে নেবেন। হ্যাঁ, তাহলে তেমন প্রোগ্রামই করো। তোমার আর কিছু বলার আছে? না ম্যাডাম, এখন তবে রাখছি, কাল দেখা হচ্ছে। দেখ, বেশিরভাগ পুরুষই সুযোগ বা সাহসের অভাবে চরিত্রবান, অর্থাৎ দুর্নামের ভাগিদার হওয়ার ভয় বা ঝামেলা এড়ানোর জন্য বা তেমন সুযোগ না পাওয়ার জন্য বেশিরভাগ পুরুষ মানুষই চরিত্রবান হয়ে থাকে। কিন্তু একজন এমএলএর ছেলে সাহসের অভাব হওয়ার কিন্তু তার কথা নয়। অর্থ এবং রাজনৈতিক ক্ষমতা দুটোই নিহিতের বাবার যথেষ্ট পরিমাণে রয়েছে, তাই তার ছেলে এটার সদ্ব্যবহার করবে, সেটাই স্বাভাবিক। আর তার বিরুদ্ধে তোদের কাছে প্রমাণ থাকলেও তোরা বেশি কিছু করতে পারবি বলে আমার মনে হয় না। তাছাড়া এই রাজনৈতিক নেতাগুলোর স্বার্থের জন্য যে কোনো কাজ করতে পারে তারা, তাই বেশি ঝামেলায় না জড়ানোই ভালো, বুঝলি? কান টানতে গিয়ে যদি মাথা চলে আসে তাহলে তোর চাকরি, এমনকি প্রাণ বাঁচানো সমস্যা হয়ে যেতে পারে। কিন্তু যা করবি একটু ভেবেচিন্তে করিস, আবেগের বশে কোনো কাজ করিস না। আমাকে ভরসা করতে পারলে আমার সাথে যে কোনো বিষয় নিয়ে আলোচনাও করতে পারিস। আশা করছি তোকে খারাপ পরামর্শ দেব না আমি। সেটা তো আমি জানি, সেই কারণেই কাব্যর ফোনটা স্পিকারে দিলাম, যাতে তুই সব কথা শুনতে পাস। যে লড়াইটা এখন আমাকে লড়তে হচ্ছে, তা আমার একার পক্ষে জেতা কোনোভাবেই সম্ভব নয়। তোদের সবাইকেই কিন্তু আমি পাশে চাই, বুঝলি? পরের কথা পরে ভাবা যাবে, এখন শোবার ঘরে আমাকে পাশে চাইলে তাড়াতাড়ি খাওয়া শেষ করে শুতে চল প্লিজ। কাল আমাকেও সকাল সকাল বেরোতে হবে, একটা আর্জেন্ট মিটিং আছে। ডিনার শেষ করে শোয়ার ঘরে গেল দীপ্তিময় আর সৌনকী। পরের দিন তৈরি হয়ে বাড়ি থেকে বেরোনোর সময় পুলিশ কমিশনারের ফোন পেল সৌনকী। হ্যাঁ স্যার, বলুন। জাহ্নবীর মিসিং কেসে তুমি এমএলএ সত্যনারায়ণ ঘোষ আর ওর ছেলেকে জেরা করেছো? হ্যাঁ স্যার, প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করেছি। নিহিত আমাদের প্রাইম সাসপেক্ট, তাই ওকে পুলিশ কাস্টাডিতে নিয়ে আরও ভালো করে ইন্টারোগেশন করতে হবে। না, ওসব করতে যেও না, পলিটিক্যাল প্রেশার আছে। ওর এগেনস্টে স্ট্রং কোনো এভিডেন্স না থাকলে ওইসব করলে সমস্যা হবে। স্যার, মেয়েটার মিসিং হওয়ার কিছুদিন আগে নিহিতের নামে কমপ্লেন করে গেছে আমার কাছে। নিহিত ওকে আর ওর বয়ফ্রেন্ড তনুময়কে ভীষণভাবে বিরক্ত করত। জাহ্নবীর কমপ্লেন ছাড়া আমাদের হাতে তো আর কোনো এভিডেন্স নেই। দেখো, এটা একটা নর্মাল মিসিং কেস। জাহ্নবী কোনো নেতা মন্ত্রী বা কোনো হেভিওয়েট পার্সনের মেয়ে নয় যে ওকে পাওয়া না গেলে তেমন কোনো ইস্যু হবে। এরকম ঘটনা শহরে অহরহ ঘটছে, তাই এটাকে এত সিরিয়াসলি নেওয়ার কিছু নেই। একটা রুটিন ইনভেস্টিগেশন করে ফাইল ক্লোজ করে দাও। স্যার, আমাকে কয়েকটা দিন সময় দিন, আমি যত তাড়াতাড়ি সম্ভব কেসটা ক্লোজ করার চেষ্টা করছি। বেশ, আমি তোমাকে 3 দিন সময় দিলাম। এর মধ্যে ফাইল ক্লোজ না হলে আমি কেসটা অন্য কারো হাতে দিতে বাধ্য হব। ঠিক আছে স্যার, আমি 3 দিনের মধ্যেই কেস সলভ করব। ওকে, রাখো এখন। ফোন রেখে গাড়িতে উঠল সৌনকী। গন্তব্যস্থল জাহ্নবীদের বাড়ি। কিছুটা পথ গিয়ে সৌনকী আত্রি ও কাব্যকে তুলে নিল। নিহার ও সৌম্যজিৎ বাইকে করে পৌঁছবে গন্তব্যস্থলে। জাহ্নবীদের বাড়ি পৌঁছে সৌনকী কাব্যকে নিয়ে সুদীপ্তবাবু ও ওনার স্ত্রীর সাথে আলোচনায় বসল। নিহার আত্রি ও সৌম্যজিৎকে সারা বাড়ি ঘুরে দেখার নির্দেশ দিল সৌনকী। মেয়েদের ঘর পর্যবেক্ষণের জন্য কোনো মেয়ের ওপর দায়িত্ব দেওয়াই শ্রেয়, তাই জাহ্নবীর ঘর পর্যবেক্ষণ করার দায়িত্ব পড়ল মূলত আত্রেয়ীর ওপর। সৌনকীকে জিজ্ঞেস করল জাহ্নবীর মা, জাহ্নবীর কোনো খবর পাওয়া গেছে? না মাসিমা, এখনো পর্যন্ত তেমন কোনো খবর আমরা পাইনি। সেই জন্যই তো আপনাদের কাছে ছুটে আসতে হলো। ওকে খুঁজে বার করতে হলে অনেক বেশি ইনফরমেশন চাই আমাদের। প্রায় 48 ঘন্টা হতে চলল, মেয়েটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না।
এর মধ্যে কোনো রকম খবর জোগাড় করতে পারলেন না আপনারা? এত খোঁজাখুঁজি বা ইনফরমেশনের প্রয়োজন হচ্ছে কেন বুঝতে পারছি না। এমএলএর ছেলেটার অনেক দিন ধরেই আমার মেয়ের ওপর নজর ছিল। আমার মেয়ে ওকে পাত্তা দেয়নি, তাই ও দলবল নিয়ে ওকে তুলে নিয়ে গিয়েছে। ওই ছেলেটাকে 2-4 গা দিলেই তো ও সব সুর করে বলে দেবে। দেখুন, নিহিতের এগেনস্টে আমাদের কাছে কোনো স্ট্রং এভিডেন্স নেই যার উপর বেস করে আমরা পুলিশি হেফাজতে ওকে নিতে পারি। শুধু সন্দেহের বশে আমরা কাউকে ইন্টারোগেট বা টর্চার করতে পারি না। তার উপর নিহিত আবার এমএলএ সত্যনারায়ণের ছেলে। ওর এগেনস্টে কোনো স্টেপ নিলে একটা পলিটিক্যাল প্রেশার চলে আসবে। তাই আমাদের প্রতিটা স্টেপ খুব ভেবে চিন্তে ফেলতে হচ্ছে। প্লিজ একটু বোঝার চেষ্টা করুন। এই রাজনৈতিক ছত্রছায়ায় থেকেই তো সব দাগি আসামি পার পেয়ে যাচ্ছে, অপরাধীদের সঠিক বিচার হচ্ছে না। নিহিত ছেলেটা মোটেও সুবিধের নয়। আমার মেয়ে নিহিতের নজরে আসার আগে আরও 2টো মেয়েকে প্রেমের ফাঁদে ফেলে সর্বনাশ করেছে ও। ছেলেটা জাহ্নবীকে রাস্তায় ধরে নানাভাবে জ্বালাতন করত। তনুময়কেও নিস্তার দেয়নি শয়তানটা। এত কিছু করার পরেও যখন ওদেরকে বশে আনতে পারেনি, তখন কয়েকটা ছেলে পিলে নিয়ে মেয়েটাকে তুলে নিয়ে গেছে। কোনো বাগান বাড়িতে তুলে ফুর্তি ফার্তা করে হয় মেরে ফেলবে, আর নয় কোথাও চালান করে দেবে। মেয়েটাকে আমরা আর কোনো দিনই ফিরে পাবো না। আর এই জন্য ওই হারামজাদাটার কোনো শাস্তি হবে না। আপনারা শুধুমাত্র এভিডেন্সের অভাবের জন্য ওকে ছেড়ে দিয়ে বসে থাকবেন? আর ওই শয়তানটা খোলা আকাশের নিচে সকলের চোখের সামনে একটার পর একটা মেয়ের সর্বনাশ করে যাবে। কথাগুলো বলতে বলতে জাহ্নবীর মা কান্নায় ভেঙে পড়ল। ওনার কাঁধে হাত রেখে সৌনকী বলল, এইভাবে ভেঙে পড়বেন না মাসিমা, মন শক্ত করুন। আচ্ছা, জাহ্নবী যেদিন তনুময়ের সাথে আউটিংয়ে যায় সেদিন আপনাকে কি বলে গিয়েছিল? আমার মেয়ে আমার কাছে কোনো কথাই গোপন করতো না। হাসপাতালের কাজের চাপ আর সেই সঙ্গে নিহিতের জ্বালাতন সব নিয়ে বেশ চাপের মধ্যেই দিন কাটাচ্ছিল জাহ্নবী। এই চাপের থেকে মুক্তি পেতেই খোলা আকাশের নিচে কয়েক ঘন্টা কাটিয়ে আসার সিদ্ধান্ত নেয় ওরা। আগের দিন রাতে ডিউটি করে ভোরবেলায় হাসপাতাল থেকে তনুময়ের সাথে বেরিয়ে পড়েছিল জাহ্নবী। বেরোনোর সময় আমাকে ফোনও করেছিল। ওখানে পৌঁছে ভিডিও কল করে জায়গাটাও দেখিয়েছিল আমাদের। হুগলি নদীর ধারে বেশ সুন্দর একটা রিসর্টে গিয়েছিল ওরা। সুইমিং পুল, পার্ক, গার্ডেন সবই রয়েছে ওই রিসর্টে। আচ্ছা, আপনার মেয়ে তো আপনার কাছে সব কথাই বলতো। ও যে অন্তঃসত্ত্বা আর সেজন্য ডক্টর তনুময়ই দায়ী, এই খবরটা আপনি জানেন? ফালতু কথা। একদমই নয়। জাহ্নবীর প্রেগনেন্সি টেস্ট রিপোর্ট আমার কাছে রয়েছে। আপনি চাইলে ওটা আমি আপনাকে একবার দেখাতেও পারি। কার না কার রিপোর্ট, ওসব দেখে আমার কাজ নেই। জাহ্নবী অন্তঃসত্ত্বা এই খবর আপনাকে কে দিয়েছে? জাহ্নবীর খুব কাছের একজন নার্স বন্ধু। ওরা একসঙ্গেই নার্সিং ট্রেনিং করেছে, একই হাসপাতালে জয়েন করেছে। বেশ কয়েকদিন মেনস্ট্রুয়েশন বন্ধ থাকায় সেদিন সকালে মেয়েটিকে ইউরিন টেস্ট করতে দিয়ে গিয়েছিল জাহ্নবী নিজেই। বুঝেছি, সেজুতি আপনাকে খবরটা দিয়েছে। মেয়েটা জাহ্নবীকে কতটা হিংসে করে সেটা জানেন আপনি? ওদের দুজনের মধ্যে ভীষণ রেষারেষি। ডাক্তাররা জাহ্নবীকেই বেশি পছন্দ করত। বেশিরভাগ ওটিতে সাহায্য করার জন্য ওরই ডাক পড়তো। এটা সেজুতি একদম সহ্য করতে পারতো না। আর সেই কারণে সুযোগ পেলেই নানাভাবে জাহ্নবীর নামে কুৎসা রটাতো। জাহ্নবী যদি সত্যি সত্যি প্রেগন্যান্ট হয়ে থাকে আর এর জন্য যদি তনুময় দায়ী থাকে, তাহলে খবরটা অবশ্যই তনুময়ের কাছে থাকবে। তনুময়কেই জিজ্ঞাসা করে নিন না, আর খবরের সত্যতা যাচাই করে নিন। না 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 না, এই খবরটা তনুময় জানে না। আউটিংয়ে যাওয়ার দিন সকালে সেজুতিকে ইউরিন টেস্টটা করতে দিয়ে গেছে জাহ্নবী। টেস্টের রিপোর্ট যে পজিটিভ সে খবর জাহ্নবী হয়তো নিজেই জানে না। তাই এই খবর তনুময়ের পক্ষে জানার প্রশ্নই আসছে না। আচ্ছা, তনুময়ের ছেলেটাকে আপনাদের কেমন লাগে?
ভীষণই ভালো ছেলে। একবার জানেন, ওর বাবা হঠাৎই অসুস্থ হয়ে পড়েছিল। তখন প্রায় মধ্যরাত। আমার মেয়ে তখন হাসপাতালে নাইট ডিউটি করছে। আমি মেয়েকে ফোন করলে ও খবরটা তনুময়কে জানায়। তনুময় তক্ষুনি গাড়ি নিয়ে আমাদের বাড়ি চলে আসে। প্রায় সারা রাত জেগে ওর বাবাকে সুস্থ করে ভোর রাতে বাড়ি ফিরেছিল ছেলেটা। তাছাড়া কথাবার্তাতেও ভীষণই অমায়িক। আমাদের বাড়িতে যখনই আসে আমার আর ওর বাবার প্রেশারটাও চেক করে দিয়ে যায় সব সময়। ওকে মাসিমা, আমার আর বিশেষ কিছু জানার নেই। আপনার মেয়েকে যতটা তাড়াতাড়ি সম্ভব পারি খুঁজে বার করার চেষ্টা করছি। আমরা কোনো রকম খবর পেলে তৎক্ষণাৎ আপনাদেরকে জানাবো। কান্নাকাটি করবেন না প্লিজ। নিহার, আত্রেই ও সৌম্যজিৎ সারা বাড়ি ভালোভাবে পর্যবেক্ষণ করে সৌনকের কাছে ফিরে এসেছে। আত্রেয় সৌনকের কানের কাছে মুখ রেখে কিছু বলতেই যাচ্ছিল। সৌনকী আত্রেয়কে কিছু বলতে না দিয়ে বলল, তোদের কথা পরে শুনছি, চল এখন আমরা বেরিয়ে পড়ি। জাহ্নবীর বাবা ও মায়ের থেকে বিদায় নিয়ে জাহ্নবীদের বাড়ি থেকে বেরিয়ে এলো সকলে। গাড়িতে উঠে সৌনকী আত্রেয়কে বলল, হ্যাঁ তুই যেন কি একটা বলছিলি? ম্যাডাম, জাহ্নবীর প্রেগনেন্সি খবরটা মনে হয় ঠিক নয়। আমিও ড্রয়ারে একটা স্যানিটারি ন্যাপকিনের প্যাকেট প্রায় খালি অবস্থায় দেখেছি। প্যাকেটে মাত্র 2টো ন্যাপকিন পড়ে রয়েছে। আর প্যাকেটটা দেখে খুব পুরানো বলেও মনে হলো না। মেয়েটার দীর্ঘদিন পিরিয়ড বন্ধ থাকলে এমনটা তো হওয়ার কথা নয়। হ্যাঁ, জাহ্নবীর প্রেগনেন্সির খবরটা ওর মাও বলছে ফেক। ব্যাপারটাকে একটু ক্রস ভেরিফিকেশন করতে হবে। ম্যাডাম, আত্রেয়ীর সন্দেহটা সঠিক বলেই আমার মনে হচ্ছে। জাহ্নবীকে যেই রাতে কিডন্যাপ করা হয়েছিল তার আগের দিন রাত 8টা নাগাদ সেজুতি জাহ্নবীকে ফোন করেছিল। সম্ভবত সেই ফোনের কিছুক্ষণ পরই জাহ্নবী বাড়ি থেকে নাইট ডিউটি করার জন্য বেরিয়েছিল। সেজুতি ফোন করে জাহ্নবীকে এমন কিছু বলেছিল যার জন্য ওকে তাড়াহুড়ো করে বাড়ি থেকে বেরিয়ে পড়তে হয়েছিল। গাড়ি ছুটে চলেছে। সৌনকের চোখ জানলার বাইরে। কাব্যের কথার শেষে একটা দীর্ঘশ্বাস ফেলে জানলার বাইরে চোখ রেখেই সৌনকী বলল, হ্যাঁ, সেজুতির সাথে গতকাল কথা বলে ওকে বেশ ভালো মেয়ে বলেই মনে হয়েছিল। এখন তো দেখছি মোটেও সুবিধের নয়। কাল আমাকে ও যা বলেছে তার সবটা সত্যি কি না সেই ব্যাপারে আমার এখন খুব সন্দেহ হচ্ছে। তাছাড়া ও যে গতকাল আমার কাছে অনেক কিছুই গোপন করে গেছে সেই ব্যাপারে আমি 100% শিওর। ওর সাথে আমাকে আবার দেখা করতে হবে। না ম্যাডাম, আমার মনে হয় এখনই সেজুতিকে জিজ্ঞাসাবাদ করা ঠিক হবে না। তাতেও সতর্ক হয়ে যাবে। আমার কিছু খবরই আছে যারা হসপিটালের অনেকের উপরই নজর রাখছে। আজকালের মধ্যেই আমি আরও কিছু ইনফরমেশন পাবো বলে আশা রাখছি। তারপরে শুধু সেজুতি নয়, হয়তো হাসপাতালের অনেকের সাথেই আপনাকে কথা বলতে হবে। বেশ, তাহলে 2 দিন না হয় অপেক্ষা করাই যাক। নিহার, সৌম্য, জাহ্নবীর বাড়িঘর ঘুরে তোদের অবজারভেশন কি? না ম্যাডাম, আমার বিশেষ কিছু অবজারভেশন নেই। জাহ্নবীর বাবা মায়ের ঘরে বিছানার ওপর দেখলাম একটা পুরনো অ্যালবাম খোলা পড়ে রয়েছে। সম্ভবত ওর মা মেয়ের ছবিগুলো আজ সকালে দেখছিলেন। ম্যাডাম, ডক্টর তনুময়ের সাথে এই বাড়ির সবারই বেশ ভালো সম্পর্ক বলেই মনে হচ্ছে। বিভিন্ন ওষুধের কোম্পানির নাম লেখা পেন, স্ট্যান্ড, রাইটিং প্যাড, ওয়াল হ্যাঙ্গিং প্রভৃতি অনেক কিছুই দেখলাম এই বাড়িতে রয়েছে। সম্ভবত ডক্টর তনুময় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের কাছ থেকে যে সমস্ত গিফট পেয়ে থাকে তার অনেক কিছুই চলে আসে এই বাড়িতে। তনুময় শুধু যে তার হবু বউকে খুশি রেখেছিল তা কিন্তু নয়, শ্বশুর শাশুড়িরও মন জয় করে রেখেছে। সেটা কি বুঝতে পেরেছিলি? সৌনকী আরও কিছু হয়তো বলতো, তবে ওদের গন্তব্যস্থল অর্থাৎ অবন্তিকাদের বাড়ি চলে আসায় বক্তব্য শেষ করে সকলের সাথে গাড়ি থেকে নামতে হলো সৌনকীকে। অবন্তিকাকে সৌনকী নিহিতের কথা জিজ্ঞেস করলে ও বলে, আমার কলেজে পড়ার সময় থেকে নিহিত আমাকে ফলো করতো। বেশ কয়েকবার আমার সাথে কথা বলতে চেয়েছে ও। ছেলেটার চালচলন, হাবভাব আমার মোটেই ভালো লাগতো না, তাই আমি ওকে যথাসম্ভব এড়িয়ে চলতাম। সেই সময় আমার বাবার কারখানাটা বন্ধ হয়ে গেলে আমরা বেশ অর্থনৈতিক সমস্যায় পড়ি। আমার কলেজ থেকে ফেরার সময় নিহিত একদিন আমার সাথে দেখা করে বলল, তোমার বাবার চাকরিটা চলে গেছে আমি শুনেছি। আমি বাবার সাথে কথা বলেছি।
রাজাবাজারে একটা কনস্ট্রাকশন কোম্পানিতে কন্ট্রাক্টরের আন্ডারে তোমার বাবার চাকরিটা হয়ে যাবে। তুমি তোমার বাবার সাথে কথা বলো, উনি রাজি থাকলে আজ রাতের মধ্যে আমাকে জানাও। আমি সেদিন নিহিতের সাথে বেশি কথা না বলে ওর ফোন নাম্বার নিয়ে বাড়ি চলে আসি। বাবা তখন যে কোনো রকম চাকরি পেলেই করতে রাজি। সেদিন নিহিতকে ফোন করে বাবার সম্মতির কথা জানিয়ে দিলাম। চাকরিটা হয়েও গেল। তারপর থেকে নিশ্চয়ই তুমি আর নিহিতকে এড়িয়ে যেতে পারোনি? হ্যাঁ, এরপর থেকে শুরু হলো নিহিতের আমাদের বাড়িতে অবাধ যাতায়াত। অনেকদিন এমনও হয়েছে যে নিহিত আমাকে কলেজ থেকে ওর বাইকে করে বাড়ি পৌঁছে দিয়েছে। নিহিত আমাকে প্রতিশ্রুতি দিল যে আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট হলে ও ওর বাবাকে বলে আমারও একটা চাকরির ব্যবস্থা করে দেবে। সেই আশাতে ইচ্ছে না থাকলেও আমি ওর সাথে মেলামেশা শুরু করলাম। বেশ কিছুদিন মেলামেশার পর দেখলাম ছেলেটাকে যতটা খারাপ মনে করেছিলাম ও ততটা নয়। ও অনেক মানুষের নানা রকম উপকার করে থাকে। ধীরে ধীরে নিহিতকে আমার ভালো লাগতে শুরু করলো। আমার সেরকম ইচ্ছে না থাকলেও নিহিতের জোড়াজুড়িতে ওর সাথে শারীরিক সম্পর্কেও জড়াতে হয়েছে আমাকে। এমনভাবে বেশ কিছুদিন কেটে গেল। আমি বেশ ভালোভাবে গ্র্যাজুয়েশন কমপ্লিট করলাম। তবে এবারে নিহিত ওর কথা রাখলো না। আমার কোনো রকম চাকরির ব্যবস্থা করলো না ও। তারপর নিহিত আমাকে ভীষণভাবে এড়িয়ে চলতো। এরপর একদিন ওর বাইকে একটা মেয়েকে দেখলাম। আমার এক বান্ধবীর থেকে জানলাম যে এই মেয়েটিকে এখন প্রায়শই নিহিতের সাথে দেখা যাচ্ছে। তারপর থেকে আমিও নিহিতকে আর ফোন করিনি। ওর সাথে আমার সম্পর্কটা ওখানেই শেষ হয়ে গিয়েছে। অবন্তিকার সাথে কথা শেষ করে সৌনকীরা ওদের বাড়ি থেকে বেরিয়ে আসে। গাড়ি এগোতে থাকে পুলিশ স্টেশনের দিকে। গাড়িতে উঠেই কাব্যর ফোনটা বেজে ওঠে। অল্পক্ষণ কথা বলে ফোন রেখে ও সৌনকীকে বলে একটা গলির মুখে নেমে যায়। তারপর ওই গলি দিয়ে কিছুটা এগিয়ে একজনের সাথে দেখা করে একটা পেন ড্রাইভ সংগ্রহ করে আরেক বন্ধুর বাইকে চড়ে থানায় পৌঁছয় কাব্য। কাব্য থানায় পৌঁছানোর কিছুক্ষণ আগেই সৌনকীরা ওখানে পৌঁছেছে। ম্যাডাম, বেশ কিছু সিসিটিভি ফুটেজ কালেক্ট করেছে এই পেন ড্রাইভে। এটা চালানোর ব্যবস্থা করছি। আশা করছি এর মধ্যে বিশেষ কিছু ইনফরমেশন থাকবে। বেশ, তাহলে আর কথা না বাড়িয়ে পেন ড্রাইভটা ইমিডিয়েটলি চালানোর ব্যবস্থা করো। সৌনকের নির্দেশ পেয়ে একটা ল্যাপটপে পেন ড্রাইভটা ওপেন করলো কাব্য। প্রথমে হাসপাতালের একটা সিসিটিভি ফুটেজ চালালো ও। ভিডিওতে তনুময়ের সাথে নিহিতকে কথা বলতে দেখা যাচ্ছে। ওদের কথাবার্তাগুলো পরিষ্কারভাবে শোনা না গেলেও তনুময়কে যে কোনো ব্যাপারে নিহিত হুমকি দিচ্ছে সেটা পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে। নিহিতের পেছনে কয়েকটা ছেলেকে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে। তারা যে নিহিতেরই দলের লোক তা অনুমান সহজেই করা যাচ্ছে। এরপর কাব্য পেন ড্রাইভে থাকা আর একটা ভিডিও ফাইল চালালো। এই ভিডিওতে তনুময়ের সাথে একটি ছেলেকে কথা বলতে দেখা যাচ্ছে। এই ছেলেটি আগের ভিডিওতে নিহিতের পাশে দাঁড়িয়েছিল। সম্ভবত কেউ ওদের অজ্ঞাতসারে মোবাইল ফোনে তনুময় আর ওই ছেলেটির কথোপকথন রেকর্ড করেছে। ছেলেটি তনুময়কে বলছে, আপনাকে লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, জাহ্নবীর সাথে মেলামেশা বন্ধ করুন, তা না হলে কিন্তু আপনারা জাহ্নবীর চরম বিপদ ঘটে যাবে। আমি জাহ্নবীকে ভালোবাসি। ওর সাথে মেলামেশা বন্ধ করা বা ওর সাথে কোনো সম্পর্ক না রাখা আমার পক্ষে একেবারেই সম্ভব নয়। কথাটা তুমি তোমার বসকে জানিয়ে দিও। ভিডিও দুটো দেখার পর সৌনকী কাব্যকে বলল, পলিটিক্যাল প্রেশারের জন্য নিহিতকে আমরা এখনই অ্যারেস্ট করতে পারছি না, ইন্টারোগেশনও করতে পারছি না। তাই নিহিতের দলেরই ছেলেটিকে খুঁজে বার করে অ্যারেস্ট করো। ওকে ইন্টারোগেশন করলে অনেক খবর পাওয়া যাবে। বোঝা গেল? ওকে ম্যাডাম, আমরা ওই ছেলেটাকে অ্যারেস্ট করার চেষ্টা করছি। দলের ছেলেমেয়েদের সাথে কথা বলে সৌনকী এবার ওর মামা দিগম্বর ঘোষকে ফোন করল। আজ সৌনকীর দাদাভাই ত্রিশানের অপারেশন। সকালের দিকে অপারেশনটা হওয়ার কথা রয়েছে। এখন 12:30, অর্থাৎ অপারেশনটা তো শেষ হয়ে যাওয়ার কথা। সেই খোঁজখবর নেওয়ার জন্য মামাকে ফোন করল সৌনকী। মামা, দাদা ভাইয়ের অপারেশন হয়ে গেছে?
ঘন্টা 3 হয়েছে ওটিতে নিয়ে গিয়েছে, তবে এখনো ওটি থেকে বার করেনি। আমরা সকলে ওটির সামনে দাঁড়িয়ে রয়েছি। ওটিতে ঢোকার আগেও তোর কথা জিজ্ঞাসা করছিল তৃষান। সে তো করবেই, আমার মনটাও তো সকাল থেকেই হাসপাতালেই পড়ে রয়েছে। আচ্ছা মামা, ভিজিটিং আওয়ার্সটা? বিকেল 5টা থেকে 6টা। ঠিক আছে, আমি ওর মধ্যে যাওয়ার চেষ্টা করছি। আর ঘন্টা 2 পরে তোমাকে আমি আরেকবার ফোন করব। আশা করি ততক্ষণে অপারেশন কমপ্লিট হয়ে যাবে। তোকে ফোন করতে হবে না, অপারেশন কমপ্লিট হলে তৃষানকে বেডে দিলে আমি তোকে ফোন করে জানাবো। হ্যাঁ, এখন তো আমি রাখছি রে। হ্যাঁ। মামার ফোন রেখে সৌনকী দলের সবাইকে বলল, আমার মামা তো দাদার আজ একটা মেজর অপারেশন হয়েছে। আমি ভাবছি বিকেলে ভিজিটিং আওয়ারে হসপিটাল যাব। তোমরা এই দিকটা সামলে নিতে পারবে তো? নিশ্চিন্তে যান ম্যাডাম, এদিকটা আমরা সামলে নেব। আর তেমন কোনো প্রয়োজন হলে আপনাকে ফোনে কমিউনিকেট করব। দলের বাকিরাও আত্রির এই বক্তব্যকে মাথা নেড়ে সম্মতি জানালো। তারপর সকলে মধ্যাহ্ন ভোজন সারতে ক্যান্টিনে গেল। তবে সৌনকী লাঞ্চে যাওয়ার আগে একটা নিরিবিলি জায়গায় এসে দীপ্তিময়কে ফোন করলো। দীপ্ত, আমার আজকে বাড়িতে ফিরতে একটু রাত হবে। হ্যাঁ, সে আর নতুন কি, এখন তো প্রায় রোজই তোর বাড়ি ফিরতে দেরি হচ্ছে। না রে, আমি লাঞ্চ সেরে কিছুক্ষণের মধ্যেই থানা থেকে বেরোচ্ছি। আজ বিকেলে আমি দাদাভাইকে একটু দেখতে যাব। খুব ভালো সিদ্ধান্ত, আমিও যাব তোর সাথে। তুই লাঞ্চ সেরে আমার জন্য একটু অপেক্ষা কর, আমি তোকে থানা থেকে তুলে নেব। দীপ্তিময়ের সাথে কথা শেষ করে মধ্যাহ্ন ভোজনটা সেরে নিল সৌনকী। তার কিছু সময় পরে দিগম্বর ঘোষের ফোন পেল। তৃষানের অপারেশন হয়ে গিয়েছে। অপারেশন সাকসেসফুল, তবে তৃষানের জ্ঞান এখনও ফেরেনি। মামার ফোন রাখার কিছুক্ষণের মধ্যেই দীপ্তিময় ওদের পুলিশ স্টেশনে চলে এলো। অপারেশন কেমন চলছে, কিছু খবর পেয়েছিস? হ্যাঁ, কিছুক্ষণ আগেই মামা ফোন করেছিল। অপারেশন সাকসেসফুল, তবে তখনও দাদাভাইয়ের জ্ঞান ফেরেনি বলল। এত বড় একটা অপারেশন তো জ্ঞান ফিরতে একটু সময় তো লাগবেই। দীপ্তিময়ের ফোনটা হঠাৎ বেজে উঠলে স্বামী স্ত্রীর কথোপকথনে ব্যাঘাত ঘটল। এখন ব্যস্ত আছি, পরে কথা বলছি তোমার সঙ্গে। বলে ফোনটা রেখে দিল। দীপ্তিময়ের এমনভাবে ফোন রেখে দেওয়াটা সৌনকীর মনের মধ্যে অনেক প্রশ্ন আর কৌতূহলের সৃষ্টি করল। তবে সেসব প্রশ্ন আর কৌতূহল মনের মধ্যেই চেপে রাখল সৌনকী। ভিজিটিং আওয়ার শুরু হওয়ার আগেই হাসপাতালে পৌঁছল দীপ্তিময় আর সৌনকী। সৌনকীর প্রশ্নের উত্তরে দিগম্বর ঘোষ বললেন, তৃষানের হৃৎপিণ্ডের পেশিগুলো দুর্বল হয়ে পড়ার জন্য হৃৎপিণ্ড সঠিকভাবে পাম্প করতে পারছিল না। এই রোগের নিরাময়ের জন্য হৃৎপিণ্ড প্রতিস্থাপনের প্রয়োজন, কিন্তু উপযুক্ত হৃৎপিণ্ড পাওয়া বেশ সমস্যা হয়ে পড়েছিল। ডাক্তার আমাকে বলেন ব্ল্যাক মার্কেটে হৃৎপিণ্ড পাওয়া যেতে পারে, তবে তার জন্য অনেক মোটা অঙ্কের টাকা খরচ করতে হবে। আমি আমার ছেলের জন্য যে কোনো অঙ্কের টাকা খরচ করতেই প্রস্তুত। সেটা জানাতে ডাক্তার আমাকে একটা ফোন নাম্বার দিয়ে সেখানে যোগাযোগ করতে বলেন। সেই ফোন নাম্বারে যোগাযোগ করে 80 লক্ষ টাকার বিনিময়ে আমি তৃষানের জন্য হৃৎপিণ্ড জোগাড় করেছি। ওরে বাপরে বাপ, এ তো ভয়ঙ্কর ঘটনা। তুমি যে নম্বরে ফোন করে হৃৎপিণ্ডের খোঁজ পেয়েছো সেই নম্বরটা ইমিডিয়েটলি আমাকে দাও। হ্যাঁ দাঁড়া, তোকে পাঠিয়ে দিচ্ছি। মামার পাঠানো নাম্বারটা সৌনকীর ভীষণ পরিচিত নাম্বার বলে মনে হলেও নাম্বারটা ও ঠিক কোথায় দেখেছে সেটা মনে করতে পারল না। নাম্বারটা নিজের মোবাইলে সেভ করে নেয় সৌনকী। এরপর তৃষানের সাথে দেখা করে সৌনকী ও দীপ্তিময় হাসপাতাল থেকে বেরিয়ে আসে। দীপ্তিময় ও সৌনকী হাসপাতাল থেকে বাড়ি ফিরছে। ড্রাইভারের আসনে দীপ্তিময়, পাশে সৌনকী। কিছুটা পথ এগোতেই সৌনকীর মোবাইল ফোনটা বেজে উঠল। সৌমজিৎ ফোন করেছে। ম্যাডাম, যেখান থেকে জাহ্নবীকে তুলে আনা হয়েছিল তার থেকে কিছুটা দূরেই জঙ্গলের মধ্যে ওর ব্যাগ পাওয়া গিয়েছে। ওখানকার কোনো স্থানীয় বাসিন্দা ব্যাগটা পেয়ে লোকাল থানায় জমা দিয়েছে। ব্যাগের মধ্যে জাহ্নবীর হাসপাতালের আই কার্ড দেখে ব্যাগটা আমাদের এখানে পাঠিয়ে দেওয়া হয়েছে। খুব ভালো খবর। ব্যাগের মধ্যে কি কি আছে বলে অবজার্ভ করেছো? হ্যাঁ ম্যাডাম, জাহ্নবীর আই কার্ড, একটা পলি ব্যাগে ওর ভেজা সুইমিং কস্টিউম, চুড়িদার, লেডিস পার্স, চিরুনি, লিপস্টিক, পারফিউম,
প্রভৃতি রয়েছে ওই ব্যাগে। সম্ভবত ওই সুইমিং কস্টিউমটাই জাহ্নবী বাড়ি থেকে বেরোনোর সময় ওয়ার্ড্রপ খুঁজে বের করেছে। ব্যাগটা সযত্নে রেখে দাও, আমি কাল থানায় গিয়ে দেখছি। কাল কত তারিখ মনে আছে তোর? দীপ্তময়ের প্রশ্নের উত্তর দিতে সৌনকী অনেকটা সময় নিয়ে নিল। অনেকগুলো চিন্তা ওর মাথায় সমান্তরালভাবে চলছে। ওর প্রাণের প্রিয় দাদা ভাই হাসপাতালে মৃত্যুর সাথে লড়াই করছে। ওর জন্য যে হৃৎপিণ্ডের ব্যবস্থা করে দিয়েছে তার ফোন নাম্বারটা সৌনকীর ভীষণ চেনা হলেও নাম্বারটা কার সেটা কিছুতেই মনে করতে পারছে না ও। সেসব চিন্তার মধ্যেই ও জানতে পেরেছে যে জাহ্নবীর ব্যাগ খুঁজে পাওয়া গেছে। সেই ব্যাগ থেকে আর কি কি তথ্য পাওয়া যেতে পারে সেটাও সৌনকীকে ভাবাচ্ছে। দীপ্তময়ের প্রশ্নটা ওর ভাবনাকে অন্য অভিমুখে চালিত করল। অল্পক্ষণ চুপ থেকে সৌনকী বলল, আরে কাল তো আমাদের বিয়ের তারিখ, একদম ভুলে গিয়েছিলাম রে। ক্রিমিনালদের চিন্তা সর্বক্ষণ মাথায় ঘুরলে বিয়ের তারিখটা ভুলে যাওয়াটা স্বাভাবিক। তা কালকেও কি সারাদিন ক্রিমিনালদের পেছনেই ছুটে কাটাবি নাকি অন্য কোনো পরিকল্পনা রয়েছে? সেসব নিয়ে এখনো কিচ্ছু ভাবিনি, তবে কাল অবশ্যই আমি তাড়াতাড়ি চেষ্টা করছি ফেরার। এরপর দীপ্তময় ও সৌনকী দুজনেই নির্বাক। হাইরোডে যথেষ্ট ট্রাফিক, তাই দীপ্তময় মন দিয়ে গাড়ি চালানোতে ব্যস্ত, আর সৌনকী এক মনে কি যেন ভেবে চলেছে। হঠাৎ কি যেন একটা মাথায় আসায় সৌনকী ওর মোবাইল ফোনে চোখ রাখল। যে নাম্বার থেকে জাহ্নবী ও তনুময়কে ফোন করে নানাভাবে শাসানো হতো সেই নাম্বারটা দেখে নিল ও। এটাই সেই নাম্বার যে নাম্বারে সৌনকীর মামা ফোন করে হৃৎপিণ্ডের খোঁজ পেয়েছিল। নাম্বারটা চিনতে পেরেই খবরটা ওর দলকে জানিয়ে রাখল সৌনকী। তারপর স্বামীকে বলল, দীপ্ত, আমাকে একটু জাহ্নবীদের হসপিটালে নামিয়ে দে তো। আমি ওখানে একটা ছোট কাজ সেরে তারপর বাড়ি ফিরব। মনে হচ্ছে আজ আসল আসামির সন্ধান আমি পেয়ে যাব। তাই নাকি? তা সেই ব্যক্তিটিকে? সেটা এখন বলা যাবে না। দীপ্তময় আর কোনো কথা না বাড়িয়ে স্ত্রীকে যথাস্থানে নামিয়ে দিল। হাসপাতালে গিয়ে সৌনকী ডক্টর অনির্বাণ ও শ্রীজ্যোতির সাথে কথা বলে প্রয়োজনীয় কিছু তথ্য জোগাড় করে একটা ক্যাব বুক করে বাড়িতে ফিরল। দীপ্তময় ফোনে কথা বলতে ব্যস্ত ছিল, তাই সৌনকী কলিগ মেল বাজানোর অনেকক্ষণ পরে ও দরজা খুলল। সারাদিন স্বামী স্ত্রী দুজনেরই বেশ ধকল গিয়েছে, তাই যথাসম্ভব তাড়াতাড়ি ডিনার করে ওরা শুয়ে পড়ল। মাঝরাতে সৌনকীর হঠাৎ ঘুম ভেঙে গেল। দেখল দীপ্তময় পাশে নেই, বাথরুমের আলো জ্বলছে না, অর্থাৎ টয়লেটেও যায়নিও। কোনো রকম শব্দ না করে ঘর থেকে বেরিয়ে সৌনকী দেখল দীপ্তময় পাশের ঘরে কারোর সাথে ফোনে কথা বলছে। সৌনকী আবার বিছানায় এসে শুয়ে পড়ল। ভোর রাতে দীপ্তময় যখন গভীর নিদ্রায় আচ্ছন্ন, তখন সৌনকী স্বামীর ফোন নিয়ে মাঝরাতেও কার সাথে কথা বলছিল তা দেখার চেষ্টা করল। ফোন নাম্বারটা সৌনকীকে বেশ অবাক করল। নম্বরটা নিহারের। তবে সৌনকীরা যখন বাড়ি ফিরেছে তখন দীপ্তময় যে নাম্বারটার সাথে কথা বলছিল সেই নাম্বারটি সৌনকীর কাছে অপরিচিত। নাম্বারটি নিজের মোবাইলে লিখে নিয়ে আবার ঘুমিয়ে পড়ল সৌনকী। সকালে উঠে তৈরি হয়ে থানায় যাওয়ার আগে ঋতুপর্ণাদের বাড়ি গেল সৌনকী। সেখানে গিয়ে ঋতুপর্ণার বাবা মায়ের কাছে মেয়ের খোঁজ খবর নিল। অনির্বাণ যে খবরটা দিয়েছিল তার সাথে ঋতুপর্ণার বাবা মায়ের কথার খুব একটা পার্থক্য নেই। একটা ভালো চাকরি পেয়ে দুবাই চলে গিয়েছে ঋতুপর্ণা। ফোন খুব একটা না করলেও প্রথম দিকে ভয়েস ও টেক্সট মেসেজ পাঠিয়ে বাবা মার সাথে যোগাযোগটা মেয়ে রাখত। কয়েক মাস ঋতুপর্ণা নিয়মিত টাকাও পাঠিয়েছে। তারপর একটা মেসেজে ঋতুপর্ণা জানিয়েছে যে ও একটু সমস্যায় থাকায় কিছুদিন টাকা পাঠাতে পারছে না। এরপর ঋতুপর্ণা শুধু টাকা পাঠানো বন্ধ করেছে তাই নয়, বাবা মার সাথে যোগাযোগটাও অনেক কমিয়ে দিয়েছে। এখন বিশেষ অকেশন ছাড়া কোনো মেসেজও পাঠায় না। ঋতুপর্ণার বাবা মার সাথে কথা বলে থানায় ফিরল সৌনকী। থানায় ফিরেও দলের সবাইকে নিয়ে আলোচনায় বসল। যে নাম্বার থেকে জাহ্নবী ও তনুময়কে ফোন করে বিরক্ত করা হতো, শাসানো হতো, সেই নাম্বারটা কার সেটা জানা এখন অত্যন্ত প্রয়োজন হয়ে পড়েছে। কাব্য বলল, ম্যাডাম, ওই নম্বরটার উপরে আমাদের নজর রয়েছে, তবে নম্বরটা দীর্ঘদিন ধরে সুইচ অফ রয়েছে, তাই ওর লোকেশন ট্রেস করা সম্ভব হয়ে উঠছে না।
দীর্ঘদিন ধরে সুইচ অফ থাকলেও প্রয়োজনে অন করে ওটা ব্যবহার করা হয়। তাছাড়া শুধু ওই নম্বরটা নয়, ঋতুপর্ণার নম্বরের লোকেশনটাও আমাদের ট্রেস করতে হবে। এখানেও কিছু গণ্ডগোল রয়েছে। আচ্ছা ম্যাডাম, এর মধ্যে গণ্ডগোলটা দেখছেন কোথায়? মেয়েটা ভালো চাকরি পেয়ে ডক্টর তনুময়কে ছেড়ে দুবাইয়ে সেটেল হয়েছে। ওর সিম লোকেশন তো সেটাই বলছে। উত্তরে সৌনকি কি একটা বলতে যাচ্ছিল, এমন সময় ওর ফোন বেজে উঠলে কথা বন্ধ করে ফোনটা রিসিভ করলো। অপর প্রান্ত থেকে সৌনকিকে যে খবরটা দেওয়া হলো, সে খবরে সৌনকি আর ওর দলের প্রত্যেকেই বেশ উৎসাহিত হলো। যে নাম্বার থেকে ফোন করে জাহ্নবী ও তন্ময়কে বিরক্ত করা হতো, যে নাম্বারে দিগম্বর ঘোষ ফোন করে হৃৎপিণ্ড জোগাড় করেছে, সেই নাম্বারের লোকেশন ট্রেস করা গেছে। খবরটা পেয়েই সৌনকি দলবল নিয়ে লোকেশন লক্ষ্য করে ছুটতে থাকলো। একটা গাছপালা ঘেরা বাগান বাড়িতে গাড়িটা থামাতে হলো সৌনকিদের। সেই নাম্বারের ব্যক্তি এখন এখানেই রয়েছে। গাড়ি থেকে নেমে বাগান বাড়ির দিকে এগোলো সকলে। চারপাশে লক্ষ্য রেখে পায়ে পায়ে এগিয়ে চলল সৌনকি ও তার দল। জায়গাটা বেশ নির্জন এবং নিরিবিলি। যে কোনো কুকর্মের জন্য এই জায়গাটি যে বিশেষভাবে উপযুক্ত, সে ব্যাপারে কোনো সন্দেহ নেই। লাইন দিয়ে এগিয়ে চলেছে তারা। প্রথমে রয়েছে নিহার ও সৌনকি, ওদের পেছনে আত্রেয়ী ও সৌমজিৎ, আর সবশেষে রয়েছে কাব্য। সকলের হাতেই রিভলভার। বেশ সাবধানে বাগান বাড়ির মূল প্রবেশ দরজা অতিক্রম করল নিহার ও সৌনকি। ঠিক সেই সময় ঘটল একটা চরম বিপদ। দুটো লোক কাব্যকে ওর পেছন দিক থেকে অতর্কিত আক্রমণ করেছে। একজন ওর হাতে অতর্কিত আঘাত করে পিস্তলটা ফেলে দিয়েছে। ঠিক সেই মুহূর্তেই অপরজন কালো রঙের গেঞ্জি কাপড়ের একটা ব্যাগ কাব্যর মুখে চেপে ধরেছে। শত চেষ্টা করেও কাব্য কোনো রকম আওয়াজ করতে বা দুষ্কৃতীদের থেকে নিজেকে মুক্ত করতে পারল না। হঠাৎ খসখস আওয়াজে আত্রেয়ী পেছনে তাকিয়ে দেখল কাব্যকে দুজন লোক টেনে জঙ্গলের দিকে নিয়ে যাচ্ছে। আত্রেয়ী লোক দুটোকে লক্ষ্য করে গুলি চালালো, তবে লোক দুটো তৎক্ষণাৎ একটা গাছের আড়ালে চলে গিয়ে নিজেদেরকে রক্ষা করল। এই সময় দলের প্রত্যেকেই ঘটনাটা বুঝতে পেরেছে, তবে সৌনকের নির্দেশে ওরা সকলেই সামনের দিকে এগিয়ে চলল। বেশ সাবধানে চারিদিক লক্ষ্য করে একটা ঘরে ঢুকলো সৌনকি। বাকি তিনজনকে অনুসরণ করল। ঘরে ঢুকে একটু এগিয়ে একজনকে চেয়ারে বসে ফোনে কথা বলতে দেখলো ওরা। পেছন দিক থেকে শুধুমাত্র লোকটা টুপি পরা মাথার কিছুটা অংশ দেখা গেল। সৌনকি নিঃশব্দে লোকটার সামনে পৌঁছে তার দিকে রিভলভার উঁচু করল, কিন্তু পরক্ষণেই ওরা লক্ষ্য করল চেয়ারে কোনো মানুষ নেই। একটা ম্যানিকুইনকে টুপি পরিয়ে বসিয়ে রাখা হয়েছে, আর স্পিকারে চালানো রয়েছে একটা অডিও। চারিদিক বন্ধ ঘর। হঠাৎ ঘরে থাকা বেশ কয়েকটা পাইপ দিয়ে একটা গ্যাস বেরোতে থাকলো, আর সেই গ্যাসে অল্পক্ষণের মধ্যেই সৌনকি সহ বাকি তিনজন অজ্ঞান হয়ে গেল। সৌনকির যখন জ্ঞান ফিরল, ও দেখল হাত পা সহ সারা শরীর শক্তভাবে বাঁধা অবস্থায় ও একটা খাটে শুয়ে রয়েছে। আত্রেয়ী, সৌমজিৎ ও নিহারকেও হাত পা বেঁধে মেঝের উপরে বসিয়ে রাখা হয়েছে। প্রত্যেকের কাছ থেকে সরিয়ে নেওয়া হয়েছে তাদের রিভলভার, তবে কাব্য রয়েছে এদের সকলের নজরের বাইরে। গতকাল সন্ধ্যার পর থেকে জাহ্নবী অন্তর্ধানের পেছনে যার সক্রিয় হাত রয়েছে বলে সৌনকির মনে হয়েছিল, সেই লোক অর্থাৎ ডক্টর তনুময় এখন দাঁড়িয়ে রয়েছে ওর সামনে। ম্যাডাম, আপনি তো আমাকে প্রায় ধরেই ফেলেছিলেন। কি কাকতালীয় ঘটনা বলুন তো। জাহ্নবীর হৃৎপিণ্ডটা আজ আর শরীরে বসানো হলো, সেটা আবার আপনার মামাতো দাদা। তো আপনার মামাতো দাদার আমি প্রাণ বাঁচালাম, এর জন্য কোথায় আপনি আমাকে ধন্যবাদ জানাবেন, বাহবা দেবেন? তা না, আপনি আমাকে ধরার চেষ্টা করছেন। এটা কি আপনার উচিত হচ্ছে ম্যাডাম? ছি, তুই ডাক্তার, কিছু টাকার জন্য একটা মেয়েকে প্রেমের জালে ফাঁসিয়ে তাকে মেরে ফেললি? হ্যাঁ, মেরে ফেললি। জাহ্নবীর দেহটা কি করেছিস বল, বল কি করেছিস? ওই দেহটার খোঁজ পাওয়া আর কারো পক্ষেই সম্ভব নয় ম্যাডাম, তাই জাহ্নবীর হত্যার কোনো অভিযোগ নথিভুক্ত করা যাবে না। মুখোশধারী শয়তান কোথাকার! কাল মামার থেকে নম্বরটা পেয়েই আমার কাছে সব ঘটনা পরিষ্কার হয়ে গেছে। শুধু জাহ্নবী নয়, প্রেমের জালে ফাঁসিয়ে এরকম অনেক মেয়েরই সর্বনাশ তুই করেছিস।
ঋতুপর্ণাকে তো তুই দুবাইয়ে পাচার করে দিয়েছিস, তারপর ওর নাম্বার থেকে মেসেজ পাঠিয়ে কয়েক মাস টাকা পাঠিয়ে ওর বাবা মাকে বুঝিয়েছিস যে ঋতুপর্ণা দুবাইয়ে চাকরি করছে। ওর বাবা মার পক্ষে দুবাইয়ে গিয়ে মেয়ের খোঁজ নেওয়া তো সম্ভব নয় না, তাছাড়া মেয়ের কোনো ঠিকানাও তো তারা জানে না। প্রায় সঠিক অনুমান ম্যাডাম, তবে ঋতুপর্ণা ওর বাবা মাকে শুধু টেক্সট মেসেজে না, অডিও মেসেজও পাঠিয়েছিল। তবে সেগুলো অবশ্য নানা রকমের নাটকের রিহার্সালের সময় রেকর্ডিং করে রাখা হয়েছিল। সেইগুলোকেই কেটে 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 পাঠানো হয়েছিল ঋতুপর্ণার মা বাবাকে। আর আমি লোককে বলে বেরিয়েছি যে ঋতুপর্ণা আমার সাথে ভিডিও কল এবং সোশ্যাল মিডিয়াতে যোগাযোগ রেখেছে। তাই আর কারোর কোনো সন্দেহ জন্মায়নি ম্যাডাম, বিন্দুমাত্রও না। শয়তানের না ছলের অভাব হয় না, তবে তোকে আমি ছেড়ে দেব না তনুময়, তুই একদম ভাবিস না। আরে আরে ম্যাডাম ম্যাডাম ম্যাডাম, কুল কুল কুল। এখান থেকে ছাড়া পেলে তো আমাকে ছাড়া বা না ছাড়ার প্রশ্ন। আজ রাতেই যে তুমি পাচার হয়ে যাবে সোনা, তবে তার আগে তোমার সাথে একটু ভালোবাসা ভালোবাসা খেলবো আমি। ভালোবাসা ভালোবাসা। আদর হাত পা বাঁধা অবস্থায় সঙ্গম করা যায় নাকি? বাবা হাওয়া তোমার যা তেজ, বাঁধন খুললে মোটেও নিরাপদ নয়। শুনেছি আবার তুমি নাকি একসাথে অনেকজনকে কুপকাত করে দিতে পারো। তোমাকে ইঞ্জেকশন দিয়ে দেব, তারপরে তুমি ঘুমিয়ে যাবে, তারপরে তোমার সঙ্গে আমার মধুর মিলন ঘটবে। মধুর মিলন। শোনো শোনো শোনো, তার আগে যে আমাকে সব রকমের ইনফরমেশন দিয়ে সাহায্য করেছে, যে তোমার সকল ইনভেস্টিগেশন অন্য ডিরেকশনে ঘুরিয়ে দিয়েছে, যার জন্য তোমাকে আমরা এখন বন্দি করতে পেরেছি, তার সাথে একটু পরিচয় করিয়ে দিই। কাব্য। কিছু মনে করবেন না ম্যাডাম, সব গল্পই তো একজন বিভীষণের প্রয়োজন হয়। এখানে সেটা নয়, আমি হলাম আপনার দলে থাকলে দুহাতে উপার্জনের সুবিধা যেমন নেই, আর রয়েছে প্রতি পদে বিপদের সম্ভাবনা। বিশ্বাস করুন, আমি সঠিক সময়ে দল পরিবর্তন না করলে আজ আমার বাকি কলিগদের অবস্থা যেমন হয়েছে, আমার অবস্থাও তেমনটাই হতো। আমি অন্যায় কি করেছি ম্যাডাম বলুন? কথায় বলে না, আপনি বাঁচলে বাপের নাম। আমি তো সেই নীতিবাক্যই পালন করেছি, নিজের পিঠ বাঁচিয়েছি, মেরেছি আপনাদের। কথাবার্তা অনেক হয়েছে, এখন আসল কাজটা সেরে নেওয়া যাক। কথাটা বলতে বলতে একটা ইঞ্জেকশনের সিরিঞ্জ বার করে সৌনকের বাহুতে ফোটায় ও। ইঞ্জেকশন পুশ করার অল্পক্ষণের মধ্যেই সৌনকী ঘুমিয়ে পড়ে। এবারে তনুময় ওর দলের আরেকটি ছেলেকে ডেকে নিয়ে সৌনকীর সকল বাঁধন খুলে দেওয়ার নির্দেশ দিল। এই ছেলেটিকে সিসিটিভি ফুটেজে নিহিতের পেছনে এবং একটা ভিডিওতে তনুময়কে শাসাতে দেখা গেছে। সৌনকীর সকল বাঁধন খুলে দিলে তনুময় কাব্য ওই ছেলেটিকে বলল, এই যা যা, তোর এখন কেটে পড়, আমাকে একটু সুখ ভোগ করতে দে। তনুময়ের কথা মতো কাব্য ও ওই ছেলেটি ঘর থেকে বেরিয়ে গেল। কাব্য আর ওই ছেলেটি ঘর থেকে বেরিয়ে গেলে তনুময় সৌনকীর জামার বোতাম একটা একটা করে খুলতে থাকল, তবে দুটোর বেশি বোতামও খুলতে পারল না। তৃতীয় বোতামটি খোলার আগেই সৌনকী তনুময়ের বুকে জোড়া পায়ে সজোরে লাথি মারল। অতর্কিতে এমন জোরালো লাথি খেয়ে তনুময় ছিটকে পড়ল মেঝেতে। ওর মাথার পেছনের দিক থেকে অঝরে রক্ত ঝরতে লাগল। মেঝেতে চিত হয়ে শুয়ে যন্ত্রণায় কাতরাতে থাকলো তনুময়। সৌনকী এবারে খাট থেকে নেমে ওর দলের ছেলে মেয়েদের কাছে গেল। ওর মাথা ঘোরাচ্ছে, পা টলমল করছে। ঘুমের ইঞ্জেকশন পুরোপুরি কাজ না করলেও সৌনকীকে বেশ দুর্বল করে দিয়েছে। কোনো রকমে আত্রেয়কে বাঁধনমুক্ত করে মেঝেতে ওদের পাশে বসে পড়ল সৌনকী। ওকে আত্রেয়ের বাঁধন খুলতে দেখে তনুময় উচ্চস্বরে ওর দলের লোকদের ডাকতে লাগলো। ওর ডাক শুনে ওই ঘরে ছুটে এলো কাব্যসহ আরও কয়েকজন। সেই সময় আত্রেয় বাঁধন মুক্ত করেছে নিহার ও সৌম্যজিৎকে। শুরু হলো প্রবল লড়াই। নিহার, সৌম্যজিৎ ও আত্রেয়ী ওদের হাত ও পা সঠিকভাবে চালিত করে কাব্যসহ বাকি সকলকে কাহিল করল। দলের সকলকে মার খেতে দেখে তনুময় রক্তাক্ত অবস্থাতেই ধীরে ধীরে খাটের এক পাশে গেল।
ওখানে সৌনকীদের রিভলভারগুলো রাখা ছিল। সেখান থেকে একটা রিভলভার তুলে নিয়ে নিহারকে লক্ষ্য করে গুলি ছুড়ল। তবে ক্ষণিকের মধ্যে ওদের সকলের স্থান পরিবর্তন হওয়া এবং তনুময়ের রিভলভার চালানোর দক্ষতা তেমন না থাকায় সেই গুলি গিয়ে লাগলো কাব্যর বুকে। নিমেষের মধ্যেই মেঝেতে লুটিয়ে পড়ে প্রাণ হারালো কাব্য। লক্ষ্যভ্রষ্ট হয়ে নিজের দলের লোককে মেরে ফেলে বেশ বিচলিত ও কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়ল তন্ময়। সৌম্যজিৎ তৎক্ষণাৎ তনুময়ের কাছে গিয়ে ওর হাত লক্ষ্য করে সজোরে পা চালিয়ে রিভলভারটা ফেলে দিল। তারপর তনুময়কে বেশ কয়েকটা ঘুষি মেরে ধরাশায়ী করল সৌম্যজিৎ। এই সময়ের মধ্যে সমস্ত পুলিশ ফোর্স এসে উপস্থিত হয়েছে। তারা তনুময় সহ ওদের দলের সকলকে হাত করা পড়ালো। স্যার, আপনি সৌনকী ম্যাডামকে অজ্ঞান হওয়ার ইঞ্জেকশন দিয়েছিলেন না? তাহলে এমনটা ঘটলো কি করে? ওষুধে কাজ করবে কি করে? হাসপাতালের প্রায় সব ওষুধই তো ভেজাল। মোটা টাকা ঘুষ নিয়ে ভেজাল ওষুধের বিল পাস করানো হতো হাসপাতালে। আমি সেজুতির থেকে সব খবর পেয়েছি। জাহ্নবী কিডন্যাপের আগের দিন ও আড়াল থেকে হাসপাতালের দুজন স্টাফের আলোচনা শুনেই ভেজাল ওষুধের খবরটা জানতে পেরেছিল। খবরটা শুনে বেশ ভয় পেয়ে যায় ও। সেজুতি কথাগুলো শুনে ফেলেছে, এটা প্রকাশ পেলে ওর জীবন সংশয়ও রয়েছে না। তাই সেদিন ডিউটি হ্যান্ডওভার করে তাড়াতাড়ি হাসপাতাল থেকে বের হওয়ার জন্য জাহ্নবীকে ফোন করে ডেকে নিয়েছিল। আমাকে অ্যারেস্ট করে কিচ্ছু করতে পারবেন না ম্যাডাম, বিশ্বাস করুন। এই চক্রে সব বড় বড় মাথা রয়েছে, তারা নিজের স্বার্থেই আমাকে ছাড়িয়ে নেবে। সে তো জানি, জাল ওষুধের কারবার থেকে শুরু করে নারী পাচার, অর্গান ট্রাফিকিং সবই তো চলে এই হাসপাতালে। আর এর পিছনে নেতামন্ত্রী সকলেই থাকবেন, স্বাভাবিক ব্যাপার। তবে এখন থেকে হাসপাতালের উপর আমাদের কড়া নজর থাকবে। তাই ওখানে ওই সব কাজ চালিয়ে আর এইরকমভাবে পিঠ বাঁচিয়ে ঘুরে বেড়ানো কোনোটাই তোর পক্ষে সম্ভব, বা তোর মতো নিকৃষ্ট লোকগুলোর পক্ষে সম্ভব হবে না। তুইও যাতে ছাড়াটা না পাস না, সেই ব্যবস্থা আমি নিজে করব। চল। কথা বলতে বলতে মেঝে থেকে উঠে দাঁড়ালো সৌনকী। ওর মাথাটা এখনও ঝিমঝিম করছে। ইঞ্জেকশনের প্রতিক্রিয়া এখনও সম্পূর্ণভাবে কাটেনি। আত্রের সাহায্য নিয়ে গাড়িতে গিয়ে বসল সৌনকী। তনুময় ও তার সঙ্গী সাথীদের পুলিশ ভ্যানে তুলে পুলিশ স্টেশনের দিকে এগিয়ে চলল ওরা। সকলকে পুলিশ কাস্টাডিতে চালান করা হলো। তবে তনুময় সহ সকলেই বেশ আহত হয়েছে। তাই প্রথমে সবার প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হলো। সুদীপ্ত সরকারকে ফোন করে জাহ্নবীর খবরটা দেওয়া হলো। মেয়ের মৃত্যু সংবাদ পেয়ে আর সেই জন্য তনুময় দায়ী জেনে জাহ্নবীর বাবা কান্নায় ভেঙে পড়লেন। জাহ্নবীর মা খবরটা শুনে জ্ঞান হারালেন। সকল প্রয়োজনীয় কাজকর্ম সেরে নিজের আস্তানায় ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে গেল সৌনকীর। তবে ওর ফ্ল্যাটে যে এত বড় চমক অপেক্ষা করছে সেটা সৌনকী অনুমান করতে পারেনি। সৌনকী ফ্ল্যাটের মূল প্রবেশ দরজার সামনে পৌঁছে দেখল দরজাটা লক করা নেই, ভেজানো রয়েছে। ফ্ল্যাটে ঢুকে দেখল ঘর অন্ধকার। দীপ্তময় বা ঘরের কাজের লোকেদের কাউকেই দেখতে পেল না। দীপ্ত, দীপ্ত বলে ডাক দিতে দিতে ডাইনিং স্পেস থেকে শোয়ার ঘরে গেল সৌনকী। এই ঘরে ঢুকেও বেশ অবাক হলো। ঘরে কেউ নেই, তবে খাট ও বিছানাটা ফুল দিয়ে বেশ সুন্দরভাবে সাজানো রয়েছে। ঘরে জ্বালানো রয়েছে একটা নরম নীল আলো। সৌনকের কৌতূহলী চোখ যখন খাট ও বিছানার সাজসজ্জা দেখছে, ঠিক সেই সময় ওকে বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা জানাতে জানাতে ওই ঘরে ঢুকলো একদল লোক। সেই দলে রয়েছে সৌনকী ও দীপ্তময়ের আত্মীয় স্বজন, প্রতিবেশী, বন্ধুবান্ধব আর দীপ্তময়ের সহকর্মীগণ। সৌম্যজিৎ, নিহার, আত্রেয় সহ সৌনকীর সকল সহকর্মীরা এলো একটু দেরিতে। একসাথে এতজন পরিচিত মুখ দেখে সৌনকী যতটা খুশি হলো, অবাক হলো তার চেয়ে অনেকটাই বেশি। বিবাহ বার্ষিকী উপলক্ষে কেক কাটা ও সান্ধ্য ভোজন সবটাই আয়োজন করা হয়েছে এই হাউজিং কমপ্লেক্সের কমিউনিটি হলে। সকল অতিথিদের নিয়ে দীপ্তময় ও সৌনকী কমিউনিটি হলে গেল। বেশ অবাক হয়ে দীপ্তময়কে প্রশ্ন করল সৌনকী, এত কিছু আয়োজন করেছ আর আমি এর বিন্দু বিসর্গ কিচ্ছু টের পেলাম না। এত কিছু কখন করলে? আইডিয়াটা আমার হলেও এই সকল আয়োজন তো আমি একা করিনি।
আমাকে এই কাজে অনেকেই সাহায্য করেছে। তার মধ্যে তোমার সহকর্মী নিহারও রয়েছে। নিহারের কাকা আমার বিশেষ পরিচিত, সেই সুবাদেই নিহারের সাথে আমার আলাপ। এই যে কেকটা দেখছো, সেটা নিহার আর আত্রেই পছন্দ করেছে। ও, এতক্ষণে বুঝলাম যে ইদানিং তুমি কেন নানা ফোনে ব্যস্ত থাকতে, আর কাল রাতে নিহারকে কেন ফোন করেছিলে। আরে নিহারকে আমি সব বলেই দিয়েছিলাম, তবুও কেকের ওপর কি লেখাতে হবে সেটা জানতে ও কাল মাঝরাতে আমায় ফোন করেছিল। আচ্ছা চ, এবার কেকটা কেটে ফেলি। জাহ্নবী অপহরণ কেসের মূল অপরাধীকে ধরতে পেরে সৌনকের মনে আজ সাফল্যের আনন্দ বিরাজ করছিল। তার উপর সকলের উপস্থিতিতে এত সুন্দরভাবে বিবাহবার্ষিকী উদযাপনে সৌনকী এক অনন্ত সুখ অনুভব করল।